আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। সকলকে পাপেল এডুকেয়ার পক্ষ থেকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে তোমরা যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের রসায়ন বিজ্ঞান। রসায়নের খুবই গুরুত্বপূর্ণ, যা পরীক্ষার জন্য খুবই 100, তুমি বলতে পারো 100% উপযোগী একটি কমন, যার পরীক্ষা আসতে পারে এরকম প্রশ্ন নিয়ে কি তোমাদের ক্লাসটা করাবো। কালকে আমরা কিছুটা করাইছিলাম, তার মধ্যে কি টেকনিক্যাল কারণে, ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে আমরা ক্লাসটা শেষ হয়ে গেছিল। আজকে কি সেখান থেকে কি ক্লাসটা আমরা শুরু করব ইনশাল্লাহ। তোমরা আশা করি সকলে অনেক উপকৃত হবা। তোমরা সকলে কি যার যার জায়গা থেকে তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও এবং কি ক্লাসটায় সকলে জয়েন হয়ে যাও, এবং কি পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। শুধু ক্লাস করার জন্য করা এমন না, শুধু করার জন্য করা এমন না, তোমার এমন ভাবে তোমার ক্লাসে মনোযোগ দিতে হবে। তোমার এই টেন্ডেন্সি বা এই ইন্টেনশন নিয়ে তোমার বুঝতে হবে যে না, এখান থেকে আমার পরীক্ষা কমন পড়বে, স্যার যেগুলো কথা বলবে সেগুলো আমরা কি ভালোভাবে মনোযোগ সহকারে শুনবো। এইভাবে কি টেবিলে বসতে হবে। এই টেবিলে 5 মিনিট বসলা আবার উঠলা, বসলা উঠলা, এভাবে করা যাবে না। একদম মনোযোগ সহকারে টেবিলটা কি বসতে হবে। ইনশাল্লাহ তোমরা খুবই উপকৃত হবা। তোমরা শুধু এই বিশ্বাসটা রাখো যে কি তোমরা নিজেদের প্রতি একটু বিশ্বাস রাখো। তোমরা এমন অনেক অনেক দেখতেছি যে কিছুদিন আমরা তোমাদের ক্লাস করাই, এর মধ্যে আমি অনেক স্টুডেন্টকে দেখতেছি যে তোমাদের নিজেদের প্রতি তোমাদের বিশ্বাস নাই যে তোমরা পারবা। এই বিশ্বাসটা নিজেদের প্রতি আগে সেলফ কনফিডেন্সটা তোমাদের আগে কি বাড়াইতে হবে। ঠিক আছে, পরীক্ষা খুবই সন্নিকটে। 29 তারিখে তোমাদের পরীক্ষা, আজকে হচ্ছে 9 তারিখ। আর দেখতে দেখতে কিন্তু আর মাত্র 20 দিন আছে। সো এখন যারা এখনো সিরিয়াস না, তারা সিরিয়াসটা হয়ে যাও। আর ফাঁকি দেওয়ার কোনো সময় নাই তোমাদের হাতে, ফাঁকিবাজি করার আর সময় নাই। তোমরা এখনই কি ক্লাসটাই জয়েন হয়ে যাও, এবং কি এমন ভাবে যারা এখনো পড়াশোনা গুছাইতে পারছিল না, তারা তাড়াতাড়ি কি পড়াশোনায় ফিরে আসো। আশেপাশে কে কি বললো এগুলো দেখার বিষয় না, তুমি এখন থেকে প্রস্তুতি নেও। এখনো সম্ভব অনেক কিছু। ঠিক আছে, এখন বলবো স্যার আমরা যারা আগে ছিলাম বা আমরা ইসলাম তাদের সাথে কি আমরা খাপ খাইয়ে নিতে পারবো কিনা? হ্যাঁ, পারবা। কারণ যারা তোমাদের রেগুলার পড়তেছে তারা হয়তো 4-5 ঘন্টা পড়তেছে বা 6 ঘন্টা পড়তেছে। তুমি ওইটার একটু বেশি করো, কারণ তুমি তো পিছিয়ে আছো, তুমি 10 ঘন্টা পড়ো। বুঝতে পারছো? আগে নিজের প্রতি নিজের বিশ্বাস রাখতে হবে। সেই বিশ্বাসটা রেখে সৃষ্টিকর্তার উপর কি ভরসা রেখে ইনশাল্লাহ তোমার ক্লাসটা প্লাস তোমার পড়াশোনা প্লাস কি রেগুলারিটি মেনটেন করতে হবে সবকিছু। ঠিক আছে, তোমরা সবাই কি ক্লাসে জয়েন হয়ে যাও এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আর আরেকটা জিনিস করতে ভুলবা না, সেটা হচ্ছে কি বলতো, তোমার যার যার টাইমলাইনে শেয়ার করে দাও। এই যে ধরো 10-12 দিন পরে আমাদের পেজের আশায় যদি থাকো, যদি শেয়ার না করো, তাহলে কি হবে জানো? ধরো আমাদের ক্লাস তো প্রতিনিয়ত একটা হচ্ছে, ক্লাসটা অনেক নিচে চলে যায়, তোমরা কি এই জিনিসটা খুঁজে পাও না, খুঁজতে অনেক কি তোমাদের প্রবলেম ফেস করতে হয়, বা বলো যে স্যার আমাদের ক্লাস কই, আমাদের ক্লাস কই। তুমি যদি তোমার টাইমলাইনে শেয়ার করে দিতে পারো, তাহলে কি হয়, পরবর্তীতে কি তুমি এটা ইজিলি দেখতে পারো না, কারণ তোমার টাইমলাইনে এটা থেকে যাচ্ছে। এই জন্য কি করবা, তোমার যার যার টাইম লাইনে এটা শেয়ার করে রাখো। ঠিক আছে, তোমাদের ভালোর জন্যই বলা। নাইম, ওয়ালাইকুম সালাম। জিশান, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো। উম ইসুব আলী, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। রনি, কেমন আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ সুস্থ আছি, এবং কি তোমাদের এই একটা ভালো একটা এনার্জি নিয়ে আসছে, যেটা কি তোমাদের শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। শুধু তোমাদের ডেডিকেশনটা লাগবে। ঠিক আছে, তোমাদের ইচ্ছা শক্তি থাকা লাগবে। ঠিক আছে, আজকে কিন্তু তোমাদের কি 9টা 30-এ কিন্তু তোমাদের নাইম স্যার কিন্তু একটা মেগা একটা কি পরীক্ষা নিবে। যে পরীক্ষা, একটা ধামাকা পরীক্ষা। তোমরা এমন একটা পরীক্ষা দিতে চাচ্ছ আজকে, যারা আমাদের পেড কোর্সে আছো, যারা আজকে এমন একটা পরীক্ষা দিতে যাচ্ছ, যে পরীক্ষাটা মনে হবে তোমরা পলিটেকনিকে পরীক্ষা, মানে তোমাদের ডিপ্লোমা যে অ্যাডমিশন ভর্তি পরীক্ষা হবে, এমসিকিউ বলতে সেম টু সেম ওই ভাইবটা পাবা আজকে। আজকে পরীক্ষাটা কেউ মিস দিও না। 9টা 30-এ তোমাদের নাইম স্যার জুম ক্লাসে কি পরীক্ষাটা মডেল টেস্ট নিবে, যেটা আজকে থেকে কি মডেল টেস্টটা শুরু হচ্ছে। এবং কি যারা যারা এখনো আমাদের মডেল টেস্টটা আলাদা করে কিনতে চাও, মডেল টেস্ট প্লাস সুপার সাজেশন যারা পেতে চাও, তারা কি আমাদের পেজে নক করতে পারো। আমাদের সুপার সাজেশন প্লাস মডেল টেস্ট, 15টা মডেল টেস্ট নিব তোমাদের।
যেগুলো কি আমরা ব্যাখ্যা থাকবে, তোমাদের এই সুপার সাজেশনের উপর ক্লাস থাকবে, অনেক কিছু থাকবে যেগুলো তোমরা কল্পনা করো, যা আমরা বলি তার থেকে কিন্তু আমরা বেশি করি। এটা আপাতত যারা পেড কোর্সে আছে তোমরা অবশ্যই এটা জানো। যারা যারা এখন ভর্তি হতে চাচ্ছ তাদের 850 টাকা কোর্স ফি, এটা ভর্তি হতে। আর যারা ফুল কোর্সে ভর্তি হতে চাও, আমাদের আগে ক্লাসগুলা প্লাস আমাদের জুম ক্লাসগুলো প্রতিনিয়ত করতে চাও, আমাদের মডেল টেস্ট গুলা প্লাস সুপার সাজেশন গুলা প্লাস কুইজ দিতে চাও, তারা কি আমাদের 1450 টাকায় কোর্সটা আছে, ওইটা তুমি যদি এনরোল করো সব একসাথে, ওই যে বলার না কথাই আছে না, একটা একের ভিতর সবকিছু পেয়ে যাবা। ঠিক আছে? যদি 850 টাকায় কোর্স কিনতে চাও তাহলে তোমরা শুধুমাত্র মডেল টেস্ট প্লাস কি সুপার সাজেশনটা পেয়ে যাচ্ছ। আর যদি 1450 টাকায় কিনতে চাও তাহলে সেই ক্ষেত্রে তুমি মডেল টেস্ট, সুপার সাজেশন প্লাস কুইজ প্লাস আমাদের গাইডলাইন গুলো। আমরা কিন্তু যারা আমাদের পেইড কোর্স আছে তারা জানে যে আমরা কিন্তু সিঙ্গেল পার্সন টু পার্সন কি আমরা কিন্তু তাদেরকে কিন্তু গাইড করে থাকি আমাদের জুম ক্লাসের মাধ্যমে। যারা যারা এখনো মনে মধ্যে সন্দিহান অবস্থায় আছো তারা কি সন্দেহ না রেখে আমাদের কোর্সটাই চোখ বন্ধ করে কি ভর্তি হয়ে যেতে পারো, এবং এই বিশ্বাসটা রাখো, ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে কথা না বাড়ে আমরা ক্লাসে ফিরে যাই। যেহেতু 9:30 তোমাদের কি ক্লাস আছে, সেই ক্লাসটা কি 9:30 ক্লাস বলতে জুম তোমাদের মডেল টেস্ট, লাইভ মডেল টেস্ট গুলো হবে, যেটার মধ্যে তোমার ধরো একটা এমসিকিউ তুমি ভুল করলা, মনে করো একটা এমসিকিউ ভুল করলা, এই ভুল করার মাঝে দেখবা যে তোমার এই ভুল করার মাঝে আমার কি থাকবে, ব্যাখ্যা থাকবে। কি থাকবে? ব্যাখ্যা থাকবে। কি থাকবে? ব্যাখ্যা থাকবে। বুঝতে পারছো? তুমি একটা এমসিকিউ ভুল করলা, ওইটার কি নির্দিষ্ট ব্যাখ্যা থাকবে, কিভাবে ভালো করা যায় বা শর্টকাট ওয়েটা কি তোমার ওইখানে দেওয়া থাকবে। এই আমাদের এই মডেল টেস্ট গুলো এইভাবে সাজানো। আর প্রত্যেকটা জিনিস আছে তোমার 20 মানে তোমরা ডিপ্লোমা অ্যাডমিশন ভর্তি পরীক্ষা যেগুলো দিবা সেম ওই রকম ভাবে 10 নাম্বার বাংলা, 10 নাম্বার ইংলিশ, 20 নাম্বার কি ম্যাথ, আর 10 নাম্বার কেমিস্ট্রি, 10 নাম্বার ফিজিক্স, আবার কি 10 নাম্বার হলো এবিটিউড টেস্ট। সবকিছু 70 মার্কস থাকবে প্লাস জিপিএ তোমার যা যা কাউন্ট করবা ওইভাবে কি আমরা মেরিটও দেব ইনশাআল্লাহ। বুঝতে পারছো? তোমরা যারা যারা এখনো এইগুলা নিয়ে সন্দিহান আছো তোমরা আমাদের পেজে নক করতে পারো, জানতে পারো বিস্তারিত। আর প্লাস কি তোমরা যদি ফুল কোর্সে ভর্তি হও, আমাদের ক্লাস পেজ জুম ক্লাসে যেগুলো আছে সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছ। এখন তোমরা ডিসিশন নাও তোমরা কোনটাই ভর্তি হবা। ঠিক আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ হাসিব, ভালো আছি, আশা করি তুমি অনেক ভালো আছো। মুয়াজ, বেসিকের সমস্যা, হ্যাঁ বেসিকের সমস্যা থাকবে না। যারা যারা আমার ক্লাস করে আপাতত তো তোমরা জানো যে আমি কিভাবে পড়াই তোমাদেরকে কিন্তু আগে বেসিকটা ক্লিয়ার করি, বেসিকটা ক্লিয়ার করার পরে কিন্তু আমি এমসিকিউ। তোমরা দেখো ফার্স্টের দিকে যখন আমি করেছিলাম তোমরা হয়তো প্রথম বুঝছিলে না, তখন আমরা অনেকে কমেন্ট করছো স্যার এমসিকিউ করান বেসিক পড়ান না, আমরা তো জানি, কিন্তু আমরা আসলে জানি যে তোমাদের প্রবলেমটা কোন জায়গায় হবে, সেই অনুযায়ী কিন্তু আমরা কিন্তু বেসিকটাকে ক্লিয়ার করি, তারপরে কি এমসিকিউটা দেখাই, আবার ওই এমসিকিউটা কিভাবে শর্টকাটে করা যায় সেটাও কিন্তু দেখাই। আর তোমাদের মেইন এক্সামের আগে আমরা যারা পেড কোর্স আছো তাদেরকে কিন্তু আমরা স্পেশাল ভাবে কি গাইডলাইন দিব, এইভাবে গাইডলাইন দিব যেভাবে তোমরা আনসার করবা, কোনগুলো আগে আনসার করবা, কোনগুলো পরে করবা, প্লাস কিভাবে আনসার করবা, কি টেকনিক গুলো ফলো করবা, এগুলো কিন্তু স্পেশাল ভাবে কি তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে আলাদা করে। আমি যাব বা তোমাদের নাইম স্যার আছে, তোমাদের মেহেদি স্যার আছে, এগুলো কি আমরা সবাই যাবো ইনশাল্লাহ। আলাদা করে তোমাদেরকে গাইডলাইন দিব যে পরীক্ষা নিয়ে আপাতত বিন্দু মাত্র কোনো ভয় থাকবে না। আর এরকম কনফিডেন্স নিয়ে যাবা পরীক্ষা হলে যে না তোমরা এরকম পরীক্ষা আরো দিছো। বুঝতে পারছো? এমন ফিল হবে না যে এটা তোমাদের জীবনের প্রথম অ্যাডমিশন পরীক্ষা, এই ফিলটা হবে না। যারা আমাদের 15টা মডেল দিবা তারা আবার অবশ্যই নিজেরাই উপলব্ধি করতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ফাল্গুনি, ওয়ালাইকুম সালাম। নিশান, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আশা করি তুমিও ভালো আছো। সাদিম, ওয়ালাইকুম সালাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ। সাদিম, তোর আইডির নাম এটা কি দিছিস রে? পোলাপান দুষ্ট হয়ে গেছিস। আজকে তো তোদের একটা ধামাকা ক্লাস হয়েছে না কিছুক্ষণ আগে, তো 3:30 মিনিট তোদের স্বাধীন স্যার তো ভালো একটা ধামাকা একটা ক্লাস নিছে। ওই ক্লাসটা ভালোভাবে যারা
মিস করবি, ক্লাস মিস করিস না, কোনো ক্লাসে মিস করিস না। সব ক্লাসে কিন্তু তোদের এমন ভাবে আমাদের টিচার প্যানেল গুলো এমন ভাবে তোদের সাজিয়ে দিয়েছে যেগুলো তোদের খুবই দরকারি। বুঝতে পারছিস? স্নেহা, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তোদের পোলাপানার কই? যার যার টাইমলাইনে শেয়ার করে দেন। বারবার বলতেছি কি জন্য টাইমলাইনে শেয়ার করার কথা বলতেছি তোদেরকে। আমি একটু আগে, অনেকে পরে আসছিস, শুনে রাখ কি জন্য বলতেছি। তোরা এই যে আমাদের অনেক আছে যে ক্লাসগুলো পরীক্ষার আগে অনেক টপিকে আছে, তোরা কি মানে ভুলে যাবি বা পারবি না, তখন কি করবি? তখন ক্লাসগুলো খুঁজবি। আমাদের পেজে তো প্রতিনিয়ত ক্লাসগুলো হয়, প্রতিনিয়ত ক্লাসগুলো করার কারণে কি হয়, ওইগুলা নিচে পড়ে জায়গা, তখন কি তোদের খুঁজতে এই জিনিসটা অনেক প্রবলেম ফেস করিস। এই জন্য তোরা যদি যার যার টাইমলাইনে শেয়ার করে দিস, তাহলে কি হবে, জিনিসটা সহজে খুঁজতে পারবি না। সহজে কি যার যার টাইমলাইনে দেখে সহজে এটা কি দেখতে পারবি, প্রয়োজন অনুসারে কি এটা দেখতে পারবি। ঠিক আছে? সো যারা যারা এখন যার যার টাইমলাইনে শেয়ার করিস না, তারা কি তাড়াতাড়ি টাইমলাইনে শেয়ার করে দে। ইনশাল্লাহ আজকে ভালো কিছু হতে যাচ্ছে। তোরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে থাক, ইনশাল্লাহ তোরা নিজেরা দেখতে পারবি কি করতে পারতেছিস। বুঝতে পারছিস? তাহলে দেখ, শুরু করি। হ্যাঁ, আমরা এটা কি লাস্ট করেছিলাম কি, কোনটি আন্তঃআণবিক শক্তি বেশি, এটা কি আমরা লাস্ট, আমরা কালকে কি করেছিলাম? তারপরে তো আমাদের স্মার্ট বোর্ডটা কি প্রবলেম দেখা দিয়েছিল। আজকে ইনশাল্লাহ এরকম হবে না। কোনটি আন্তঃআণবিক শক্তি বেশি এটা আমরা বুঝাইছিলাম, এটার আনসারও বলছিলাম, এটাও আনসার বলছিলাম। কোনটি আন্তঃআণবিক শক্তি বেশি, ডি। তারপরে কি 9 নাম্বারটা থেকে আছে কোনটি ব্যাপন হার বেশি, এটা তো পড়াইছিলাম তোদের, তোদের তো এটাও পড়াইছিলাম, কোনটি ব্যাপন হার বেশি। পড়াইছিলাম যে আণবিক ভর কম, তার ব্যাপন হার বেশি। আচ্ছা, এটা থেকে এটার আনসার বল। কি তরল পদার্থের অণুর অবস্থান কি রকম, তরল পদার্থের অণুর অবস্থান কি রকম। না পারবেন, লেট হয় নাই, তুমি ঠিক টাইমে আসছো। তুমি কি এখান থেকে আমাদের শুরু হচ্ছে, তুমি কি ক্লাসটা জয়েন হয়ে যাও এবং কি তোমার টাইম লাইনে ওটা শেয়ার করে দাও। হ্যাঁ, 9 নাম্বারটা করেছিলাম, 10 নাম্বারটা থেকে। 10 নাম্বারটার আনসার বলো সবাই, 10 নাম্বারটা আনসার বলো। হ্যাঁ, প্রথম কি আনসার দিলা? তুহা এ। পরান, ওয়ালাইকুম সালাম। আজে বাজে কমেন্ট করার দরকার নাই, পড়াশোনায় মনোযোগ থাকো, ক্লাসে মনোযোগ থাকো, দেখবা ভালো কিছু পাবা, ভালো কিছু ইনশাল্লাহ আউটপুট পাবা। তোমরা কি ফাতেমা, দুষ্ট হয়ে গেছিস তুই। তরল পদার্থের অণুর অবস্থান কি রকম, এটা আনসার কি? ডি। অনেকে ডি, অনেকে বি, অনেকে এ। অনেকে এ দিতেছিস, অনেকে এটা দিতেছিস, অনেকে ডি দিতেছিস, অনেকটা বি দিতেছিস, সি কেউ দিতেছিস না। আজে বাজে কমেন্ট করলে ব্যান খাবি। আর দেখবি যে তোদের ব্যান করা হবে না। যারা আমাদের পেইড কোর্স আছিস, তোরাও অনেকে দেখি মাঝে মধ্যে এমন দুষ্টামি কথা বলিস। দুষ্টামি করা যাবে না, দুষ্টামি শোন। আমরা যখন মজা করব তখন মজার সময় মজা করবি, ঠিক আছে? যখন ক্লাসে পড়া হবো তখন মনোযোগী থাকতে হবে। মজার সময় মজা, পড়ার সময় পড়া, ঠিক আছে? মনোযোগ যাতে অন্যদিকে না যায়। হ্যাঁ, অনেকে আনসার দিছিস। দেখ, এটা আনসারটা হচ্ছে এ হবে। তরল পদার্থের অণুর অবস্থান কি রকম, তরল পদার্থ যেগুলো থাকে, তরল পদার্থ কি, দেখ যদি আমি বলি কি অণুগুলো দূরে দূরে থাকে, তরল পদার্থগুলো কিন্তু দূরে থাকে না। যদি বলতাম গ্যাসীয়, তাহলে সেই ক্ষেত্রে কি আলাদা, গ্যাসীয় তো জিনিস আয়তন নাই, আয়তন আছে, গ্যাসীয় জিনিস আয়তন নাই, তাহলে কি অণুগুলো দূরে দূরে থাকে, সেই ক্ষেত্রে বলতে পারতাম। দৃঢ়ভাবে থাকে। যদি কঠিন পদার্থ যদি বলতাম, কি বলতাম, কঠিন পদার্থের ক্ষেত্রে তাহলে বলতাম। এখানে তো বলছি কি তরল পদার্থের ভাবে। তারপরে অণুগুলো কাছাকাছি থাকে, কাছাকাছি থাকে মানে এটা নির্দিষ্ট করে বলা যায় না। কাছাকাছি কতটুকু, এটাও কাছাকাছি, এটাও কাছাকাছি, এটাও কাছাকাছি, কতটুকু কার সাপেক্ষে এটা তো বলা নাই। তাহলে আনসার কি হবে? অণুগুলো গুচ্ছাকারে থাকে, কি থাকে, অণুগুলো গুচ্ছাকারে থাকে। এই জিনিসটা মাথায় রাখো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অণুগুলো কি আকারে থাকে? গুচ্ছ আকারে থাকে। গোড়ার ঘ হবে না। কে বলছি সেটা? কৌশিক, কৌশিক দেবনাথ। এটা এ হবে, এটা কি হবে? এ হবে। তারপরে দেখ, তারপর বললাম কি নিচের কোনটিতে অণুসমূহের
গতিশীলতা সবচেয়ে কম? নিচে কোনটিতে অণু সময়, দেখ এটা বেসিক চিন্তা কর, এই যে প্রশ্নের যে উত্তরটা নিচে কোনটিতে অণু সময়ের গতিশীলতা সবচেয়ে কম, এই জিনিসটা বেসিকটা, তুই বেসিকটা যা স্ট্রং সে ইজিলি নিতে পারবে। যে জীবন না পড়ছে বাট বেসিক ভালো, বেসিক বলতে কোনটা, প্র্যাকটিক্যালি চিন্তা কর, প্র্যাকটিক্যালি চিন্তা করে এটা দেখবি আনসার পেয়ে যাবি। শাহরিয়ার আহমেদ, হ্যাঁ শাহরিয়ার আহমেদ। 11 ক দিতেছিস, অনেকে ক দিতেছিস। হ্যাঁ শাফিনুর রহমান, সবার আগে কইছি এ হবে। হ্যাঁ দেখা যাক তোর আনসার হয় কিনা। ক হবে 1000% শিওর। হ্যাঁ সাব্বির আনসার বল। হ্যাঁ তাহলে এটা আনসার কি হবে, নিচের কোনটিতে অণু সময়ের গতিশীলতা সবচেয়ে কম? বলছে কি অণু সময়ের মধ্যে কি গতিশীলতা কম, কোনটা গতিশীলতা কম চিন্তা করতে, স্বাভাবিকভাবে যদি চিন্তা করো এটা আনসার কি হবে, বরফ না দেখতো কঠিন পদার্থ যখন থাকে, একটা যখন কঠিন পদার্থ থাকে, একটা গ্যাসীয় চিন্তা কর, তরল চিন্তা কর, আবার কঠিন চিন্তা কর, তিনটার মধ্যে চিন্তা কর। যখন গ্যাসীয় থাকে অণু সময় কি নির্দিষ্ট কি ছুটাছুটি করে না বেশি একটা, কারণ ওইগুলো তো গ্যাসীয় অবস্থায় থাকে, ওইগুলো কি করে ছুটাছুটি করে, আর তরল করে তার থেকে একটু কম ছোটাছুটি করে। কিন্তু যখন বরফ আকারে থাকে, ধর কঠিন আকারে থাকে, তখন কি করে একদম একটা আরেকটার সাথে কি দৃঢ়ভাবে আকৃষ্ট থাকে না, তখন কি ছোটাছুটির অপশনটা পায় বা জায়গাটা ওই রকম পায় না। তাহলে কি হবে, এটা আনসার মধ্যে দেখ এখানে কোনটা আছে, এটা আমি দেখ জলীয় বাষ্প গ্যাসীয় জিনিস, এখানে জলীয় বাষ্পটা কি গ্যাসীয় জিনিসটা, এখানে সবচেয়ে বেশি কি ছোটাছুটি করবে, কি করবে যদি বলছে যে সবচেয়ে বেশি বলতো নিচের কোনটিতে অণু সময়ের গতিশীলতা, এখানে যদি সবচেয়ে বেশি বলতো তাহলে কি দিতাম, ফুটানো পানি বা জলীয় বাষ্প যেটা আছে এই দুইটার মধ্যে আনসার দিতাম। কারণ কি ফুটানো পানি তো লাস্টে যে কি হয় জলীয় বাষ্প হয়, সেক্ষেত্রে কি হয় গ্যাসীয়, তাহলে সবচেয়ে বেশি দিতাম না পানি, পানি তো তরল, এখানে আমরা আনসার হবে কি বরফ। তাহলে মনে থাকবে বরফের জায়গায় যদি কোনো কঠিন কিছু দিত, কঠিন পদার্থ দিত, তাহলে আনসার কি হইতো কঠিন পদার্থ। আশা করি জিনিসটা সকলে ক্লিয়ার হয়েছিস। হ্যাঁ রাহাত কি বলতে চাইতেছিস, কি বুঝিস না, কি আনসার করিস এটা বল। সবার কমেন্টই পড়া হবে, শোন দু এক কয়েকটা সময় কি কমেন্ট কিছুটা পড়া হয়, সারাক্ষণ তো কমেন্ট নিয়ে থাকা হয় না, আমরা ক্লাস করে কিছু মিস্টেক হয়ে যায়, যখন তোরা বলবি ইনশাল্লাহ কি কোনো না কোনো সময় তাদের কমেন্ট পড়বো ইনশাল্লাহ। তোরা যেটা না বুঝবি আবল তাবল কমেন্ট করবি না, যেটা না বুঝবি বা আনসার বলবি, যেটা আনসার করতে বলবো সেটাই করবি, ঠিক আছে? ক্লাসে মনোযোগ দিবি। আনসার কি হবে, এ হবে। দেখ 12 নাম্বারটা, পাকা কাঁঠালে গন্ধ ঘরের চতুর্দিকে, পাকা কাঁঠালের গন্ধ মানে পাকা কাঁঠালের গন্ধ ঘরের চতুর্দিকে ছড়িয়ে পড়াকে কি বলে? পাকা কাঁঠালের গন্ধ ঘরের চতুর্দিকে ছড়িয়ে পড়াকে কি বলে? তাড়াতাড়ি এটার আনসার বল। 12 নাম্বারটা আনসার বল, 12 নাম্বারটা আনসার বল। 12 নাম্বারটা আনসার বল। যারা যারা বলতেছিস আমার কমেন্ট পড়েন স্যার, ওদের কমেন্টই পড়বো না, তোদের কমেন্টই পড়বো না, বললাম না ক্লাসে মনোযোগ দে। আরোহী এ, সালমান এ, স্নেহা ক্লিয়ার, হ্যাঁ থ্যাংক ইউ। আফসান ক, বেলাল বি, রাকিব ক। হ্যাঁ পারলে সবকিছু সহজ, না পারলে সবকিছু কি কঠিন। ফাতেমা তোরে কিন্তু ব্যান করে দেওয়া হবো, দুষ্টামি বাদ দিয়ে ক্লাস কর। আর ওই এ প্রান্ত 100%, 100% কি এ হবে না বি হবে না সি হবে, এটা লেখ। 100% লিখছিস খালি। দেখ পাকা কাঁঠালের গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়া প্রক্রিয়াকে কি বলে? ব্যাপন বলে। এটা আনসার কি হবে? ব্যাপন হবে। দেখ তো ব্যাপনের সংজ্ঞা কি, উচ্চ গণমাত্র স্থান থেকে নিম্ন গণমাত্র স্থানের দিকে কি স্বতঃস্ফূর্ত ভাবে, কি বলছিলাম ওইখানে, স্বতঃস্ফূর্ত ভাবে মানে স্বতঃস্ফূর্ত ভাবে সমানভাবে ছড়িয়ে পড়া প্রক্রিয়াকে কি বলে? ব্যাপন বলে। আর নিঃসরণ আর ব্যাপনের মধ্যে কিন্তু তোদের অনেক মানে ভেজালটা বাজে। যদি বলতো যে কাঁঠালের কাঁটা যুক্ত যে কাঁঠাল আছে, যে দানা আছে, কাঁটা থেকে যে গন্ধটা বের হয়, তাহলে কি প্রক্রিয়া হইতো? সেখানে কিন্তু প্রক্রিয়াটা হয়ে যেত কি নিঃসরণ। কারণ কি নিঃসরণটা হচ্ছে কি সরু ছিদ্র পথে, সবকিছু ঠিক থাকবে, খালি কি হবে গ্যাসীয় ক্ষেত্রে গ্যাসীয় মাধ্যমে কি সরু ছিদ্র পথে, কি পথে সরু ছিদ্র পথে ছড়িয়ে পড়া প্রক্রিয়াকে কি বলা হয়? নিঃসরণ বলা হয়। আর ব্যাপন কি স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়া প্রক্রিয়াকে কি বলা হয়? ব্যাপন বলা হয়। আশা করি ব্যাপন আর নিঃসরণের মধ্যে আর ভেজালটা বাঁচবে না। আশা করি জিনিসটা তোরা ক্লিয়ার হয়েছিস, ঠিক আছে? তাহলে এর আনসার কি হবে?
ব্যাপন হবে। আর নিঃসরণটা অনেকে নিঃসরণ দিবে, এই নিঃসরণটা যাতে এরকম ট্যাপ না বলি, সেটা কি হবে? ভুল হবে। এটা কি হবে? ভুল। তাহলে উত্তর হবে কি? এ হবে। এটা উত্তর হবে কি? এ হবে। এটা উত্তর কি হবে? এ হবে। যারা যারা আনসার দিতে পারছিস সকলকে থ্যাংক ইউ। আর যারা পারিস না কি তাদেরকে কি সমবেদনা। তোরা ইনশাল্লাহ পরের আনসারটা কি ঠিকভাবে দিস। দেখ, প্রমাণ চাপ বলতে কি বোঝায়? প্রমাণ চাপ বলতে কি বোঝায়? একটু মুখস্থ টাইপের। দেখ আজকে কিছুটা অনেক টাইপের, কি কিছুটা মুখস্থ টাইপের, কারণ তোদেরকে ম্যাথমেটিক্যাল টার্ম পড়াইতে পড়াইতে এমন হয়েছে তোরা দেখি মাঝে মধ্যে দেখি তোরা মুখস্থ টাইপটা পারিস না, মুখস্থ টাইপটা পারিস না। এই জন্য আমরা এই জিনিসটা করতেছি যে কি তোদের মুখস্থ পাঠও পারবো প্লাস ওইটাও পারবো, ঠিক আছে? যাতে ভেজাল না বাজে। তোরা পরীক্ষায় দেখবি যে কি বাসায় এসে মিলাই নিস কথাটা। তোরা পরীক্ষা হলে দেখবি কি তোরা কঠিন জিনিসটা পারতেছিস, সহজ জিনিসটা কি ভুল করতেছিস। এই সহজ জিনিসটা ভুল করা যাবে না, ঠিক আছে? সহজ জিনিসটা কি করা যাবে না? ভুল করা যাবে না। সহজ জিনিসটা কি করা যাবে না? ভুল করা যাবে না। দেখি এটা আনসার বল, এটা আনসার বল। 12-13 নম্বরটা, প্রমাণ চাপ বলতে কি বোঝায়? প্রমাণ চাপ বলতে কি বোঝায়? প্রমাণ চাপ বলতে কি বোঝায়? হ্যাঁ, অনেকে আনসার দিতেছিস, এ দিতেছিস, এ। 13 নম্বরটা রনি এ, জহিদুল এ, তাহসিন এ, রাহাত ক। 100%। হ্যাঁ, এই যে এখন যে এইভাবে যে বলিস না, কমেন্ট করিস না যে 100% শিওর এ হবে। এই যে পরীক্ষা হলে তখন বসবি, তখন যখন দাগাবি, তোদের যে যাই বলুক না কেন, তোর এইরকম কনফিডেন্স থাকতে হবে না আমারটাই হবে, 100% শিওর আমারটাই হবে। বুঝতে পারছিস? তোর কনফিডেন্সটা হাই থাকতে হবে, ঠিক আছে? কিছু কিছু জায়গায় আমরা বলি, মাঝে মাঝে বলি ওভার কনফিডেন্স থাকা ভালো না, বাট মাঝে মাঝে কি ওভার কনফিডেন্সটা লাগে। কারণ কি হয়, যখন দেখ তুই দ্বিধায় থাকিস যে এটা হবে নাকি হবে না, তুই যদি পাশে বা কারো কেউ যদি তোকে তখন অন্যটা বলে যে এটা তো ওইটা হবে না, এটা হবে না, তুই কি করবি? কারণ তোর মনের মধ্যে তো দ্বিধা আছে, তুই ওই ভুলটাই দাগে গেল। অথচ কিন্তু তুই কিন্তু আগে কিন্তু ঠিকটাই দাগাইছিলি, ঠিকটাই আন্দাজ করতে পারছিলি। এই জন্য কি নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, সবথেকে কি সেলফ কনফিডেন্সটা কি বাড়াইতে হবে। অপূর্ব, মুজিব, কাব্য ক্লাসে মনোযোগ দে। রকিবুল, হ্যাঁ, রকিবুল ইসলাম, রকিবুল হাসান সাইফ, সিয়াম, নোমান, শাফিনুর, সাদিয়া। হ্যাঁ, অনেক ম্যাক্সিমাম আনসার দিছিস কি এক বায়ুমণ্ডলের চাপ। এক বায়ুমণ্ডলের চাপ মানে কি? এক অ্যাটমসফিয়ার। কি চাপ? এক অ্যাটমসফিয়ার। এটাকে আমরা কি বলি? আবার বলি এক অ্যাটমসফিয়ার। মাথায় রাখবি চাপের অনেকগুলো নির্দিষ্ট আহ কি আছে দেখ। এক অ্যাটমসফিয়ার, এক অ্যাটমসফিয়ার, এক অ্যাটমসফিয়ার কি প্রমাণ চাপ। যদি বলতে প্রমাণ তাপ কত? প্রমাণ তাপ হচ্ছে 0°C তাপমাত্রা। প্রমাণ তাপ কি? ওইখানে বলছে প্রমাণ চাপ। যদি প্রমাণ তাপ বলতো পরীক্ষায় তাহলে কি লিখতি? প্রমাণ তাপমাত্রা 0°C তাপমাত্রা, অথবা কি 273 কি ক্যালভিন, 273 ক্যালভিন, অথবা কি 0°C তাপমাত্রা। আর কক্ষ তাপমাত্রা যদি কথা বলে, যদি বলে কক্ষ তাপমাত্রা, তাহলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 25°C তাপমাত্রা। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 25°C তাপমাত্রা। ক্লিয়ার? তাহলে এক অ্যাটমসফিয়ার, দেখ চাপের অনেক কিছু ডেফিনিশন আছে যেগুলো দেখ। এক অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু 101 300 কি 25 প্যাসকেল। 101 325 প্যাসকেল। পরে হচ্ছে কি 101.325 কিলো প্যাসকেল। কিলো প্যাস, এই জিনিসগুলো জানা রাখ, ষষ্ঠ অধ্যায় খুবই লাগে কিন্তু এইগুলা, এগুলো ষষ্ঠ অধ্যায় খুবই লাগে। 101 325 প্যাসকেল, 101.325 কিলো প্যাসকেল। তারপর হচ্ছে কি 760, 760 কি মিলিমিটার পারদ-চাপ। কি মিলিমিটার পারদ-চাপ, অথবা কি 76 সেন্টিমিটার পারদ-চাপ। 76 সেন্টিমিটার পারদ-চাপ। তাহলে এক অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু কি 101 325 প্যাসকেল আর 101.325 কিলো প্যাসকেল, 760 মিলিমিটার পারদ-চাপ আর কি 76 সেন্টিমিটার চাপ। ঠিক আছে? তার মানে কি এইগুলো একক থেকে সবচেয়ে বড় কোনটা? এক অ্যাটমসফিয়ার। কারণ এক অ্যাটমসফিয়ার সমান এটা। যখন প্যাসকেল থেকে অ্যাটমসফিয়ারে নেওয়া হয় তখন কি হয়? 1 বাই কি এটা ভাগ দেওয়া হয়। ঠিক আছে?
তোরা তো ক্লাসের বাইরে চলে গেছিস রে, তোরা তো অন্য জগতে গেছিস গা। শোন, তোরা যে জগতে চলে গেছিস এই জগৎটা তোদের জীবনের ধ্বংস করার জন্য যথেষ্ট। তোদের জীবনকে ধ্বংস করার জন্য ওই জিনিসটা কি যথেষ্ট। ক্লাসে মনোযোগ থাক। প্রেম ভালোবাসা তোদের কি পরীক্ষায় ভালো কিছু দিতে পারবে না, ঠিক আছে? মাথায় রাখিস এগুলা, তোদের কি মাথা থেকে যাদের আছে এগুলো ঝাড়ে ফেল। এখনো সময় আছে, এগুলো মাথা থেকে ঝাড়ে ফেল। এগুলা কি তোদের ভবিষ্যৎকে কি যতটা পারে ডুবাবে। তোরা হয়তো আবেগের বয়স, তোদের এখন আবেগ কাজ করতেছে বাট বিবেক কাজ করতেছে না। যখন বিবেক কাজ করবে তখন তোর নিজের প্রতি হাসি উঠবে, কি করছিলাম, ঠিক আছে? এই জিনিসগুলো মাথা থেকে কি ঝেড়ে ফেল। তাহলে কি এটা আনসার, আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে এক বায়ুমণ্ডলের চাপের উত্তর কি হবে? 100। এক বায়ুমণ্ডল, এক প্রমাণ চাপ বলতে কি বোঝা যাচ্ছে? এক বায়ুমণ্ডলীয় চাপ। তারপর 14 নাম্বারটা, নাইট্রিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর কত? নাইট্রিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর কত? এটা আমি কিন্তু বারবার পড়েছিলাম। দেখ, আমি কিন্তু আপেক্ষিক আণবিক ভর, আণবিক ভর, পারমাণবিক ভর, এগুলো জিনিসগুলো কিন্তু শর্টকাটে বোঝানোর জন্য কিন্তু আমি তোদের কিন্তু পড়াইছিলাম। এগুলো কিন্তু আমি তোদের ক্লিয়ার করছিলাম কিভাবে সহজে এক দেখাতেই প্রত্যেকটা মৌলের কি পারমাণবিক ভর এগুলো নির্ণয় করা যায়। সবকিছু কিন্তু তোদেরকে আমি শিখাইছিলাম শর্টকাট। যোজনী কিভাবে নির্ণয় করা যায় সবকিছু কিন্তু আমি শিখাইছিলাম। তোদের খালি একটা জিনিস মুখস্থ করতে বলছিলাম, 1 থেকে 30 পর্যন্ত কি পারমাণবিক সংখ্যাগুলো মুখস্থ করতে বলছিলাম। আর বাকিগুলো কিন্তু আমি তোদেরকে একদম একদম পানি পানি করে দিচ্ছিলাম। যারা যারা মিস করছিস ক্লাসগুলো, ওইটা আমাদের ইউটিউব চ্যানেলও আছে, প্লাস কি আমাদের ফেসবুক লাইভেও আছে, ফেসবুক লাইভে রেকর্ড করে আছে, ওইগুলো দেখে নিস, ঠিক আছে? এটা আনসার বল। মাঝে মাঝে কই চলে যায়, মাঝে মাঝে তোদের এই কমেন্টের জগতে জায়গা। তোরা যে দুষ্ট হয়ে গেছিস, তোদের তো অনেক দুষ্ট হয়ে গেছিস। আর এক একজন দেখতেছি কবি হয়ে গেছিস, এগুলা বাদ দে। দেখ, নাইট্রিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর কত? এটা আনসার বল, 14 আনসার বল। 14 ডি, 14 ডি, 14 সি, হৃদয়, মহন্ত, আব্দুল্লাহ, অপূর্ব, মুজিব। 63 হবে স্যার। ফাইম 1000% জানি না। এই দুষ্টামি করলে হবে না ফাইম, তুই ক্লাসে মনোযোগ হ। তুই ক্লাসে মনোযোগী না, তুই ক্লাসে মনোযোগী হ। স্নেহা, সি হবে না, না হলে জানি না। এটা আবার কোন ধরনের কথা? তার মানে তোর মধ্যে নিজের প্রতি কি বিশ্বাস নাই? তোর নিজের প্রতি তুই এটা পারিস না, তার মানে তুই এটা পারিস না। তুই এটা পারিস না, তুই আন্দাজে বলতেছিস। আন্দাজে কোনো কিছু বলা যাবে না। ভুল বল, সমস্যা নাই, ভুল বললে কি তুই শিক্ষা নিতে পারবি, বাট সন্দেহ থাকা যাবে না। যেটা বলতেছিস ভুল বলতেছিস, ওটা কনফিডেন্স থাক, ঠিক আছে? আরেকজনটা দেখে বলিস না, নিজেরটা নিজে যেটা বুঝতেছিস সেটাই আনসার কর, ঠিক আছে? আবুজার, এমডি আবুজার, হ্যাঁ বল, কি বলবি বল। দেখ, তাহলে এটা আনসার হবে কি? নাইট্রিক অ্যাসিড। কি বলছে? নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, অনেক কিছু আছে। নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তারপরে আছে বিভিন্ন কিছু আণবিক ভর চাইতে পারে। কোনটা চাইতে পারে বলা যায় না। পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো নাম বাংলাতে বলতে পারে। এগুলো প্রত্যেকটা সংকেত কি জানতে হবে। যেমন পটাশিয়াম ডাইক্রোমেট, কি পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে কি K2Cr2, K2Cr2O7, এটা কি পটাশিয়াম ডাইক্রোমেট। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি K2 KMN, KMnO4, এটা কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর এটা কি পটাশিয়াম ডাইক্রোমেট। তারপরে আবার হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড, এটা তো সবাই জানিস। সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, কি এটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। এটাকে আবার কি বলা হয়? কস্টিক সোডা বলা হয়। কি বলা হয়? কস্টিক সোডা। কি বলা হয়? কস্টিক সোডা। কস্টিক সোডা কখন কোন নামে আসে কিছু বলা যায় না। তারপরে আবার আছে কি মাত্র কি আছে, এটা কি পড়াইলো? নাইট্রিক অ্যাসিড। এটা কি নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড কি নাইট্রিক অ্যাসিড, দেখি নাইট্রিক অ্যাসিডের সংকেত। তারপরে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা তো সবাই জানিস।
হাইড্রোক্লোরিক অ্যাসিড, আরো আছে বিভিন্ন কার্বন ডাই অক্সাইড, এগুলো জানিস। পরে কি সোডা অ্যাশ, সোডা অ্যাশ জানিস কোনটা? সোডিয়াম কার্বনেট। সোডা অ্যাশ কোনটা? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট, এগুলো কি কয়েকটা মুখস্থ রাখতে হবে। এটা আরেকটা নাম কি, বাংলাদেশের নাম কি? সোডা অ্যাশ। কি নাম? সোডা অ্যাশ। এটা কি? সোডিয়াম কার্বনেট। প্রত্যেকটা দেখ, যেমন কি ধর এই যে এটা চাইছে, চাইছে কি নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড আণবিক ভর কত? হাইড্রোজেনের হচ্ছে 1, হাইড্রোজেনের কত? 1। নাইট্রোজেন কয় নাম্বার? 7 নাম্বার। বলছিলাম নাইট্রোজেন ব্যতিক্রম, নাইট্রোজেন আর বেরিলিয়াম ব্যতিক্রম, এর বেজু থাকলে কি হবে? বেজুরি যুগ হবে। নাইট্রোজেন কয় নাম্বার? 7 নাম্বার। তাহলে 7 আর 7 কত? 7 আর 7 14 নাম্বার। 7 আর 7 কত? 14। তাহলে প্লাস অক্সিজেন কয় নাম্বার? অক্সিজেন 8 নাম্বার। অক্সিজেন 8 জোড়, তাহলে কি আমরা কি করব? এটা জুড়ি থাকবে। তাহলে 8 8 কত? 16। 8 8 কত? 16। তাহলে 16 গুণন কত? কয়টা আছে? 3টা আছে। কয়টা আছে? 3টা আছে। তাহলে কি 1 যোগ 14 যোগ কি 1 যোগ 14 যোগ কি 3 16 কি 48। 3 16 কত? 48। তাহলে যোগ কর, দেখ কত আসতেছে। 48 49 49 আর 4 কত? 53 53 আর 10 কত? 63। 63। आंसर কি হবে? 63 হবে। आंसर কি হবে? 63 হবে। 63 হবে। आंसर কি হবে? 63। হ্যাঁ শুভ, শেষ পর্যন্ত ইনশাল্লাহ ক্লাস করবি, দেখবি যে সবকিছু অনেক কিছু আরো অনেক কিছু জানতে পারবি। ঠিক আছে শুভ, শেষ পর্যন্ত থাকবি ইনশাল্লাহ। তাহলে দেখ, এটা আশা করি বুঝতে পারছিস কিভাবে। আর যারা যারা এখনো অনেকে ভাবতেছিস যে নতুন যারা আছিস যে পারো স্যার কিভাবে করতেছে এগুলা, পারমাণবিক ভর সংখ্যা এগুলো কিন্তু শর্টকাট, ওই আমি কিন্তু আগে একটা ক্লাসে শিখেছি। ওইগুলা ক্লাস কি আমাদের ইউটিউব চ্যানেলে আছে, প্লাস কি আমাদের ইউটিউব চ্যানেল। দেখ আমাদের যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে সবচেয়ে বড় তাদের নিয়ে যে কাজ করা হয়, সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে কোনটা? আমাদের কিন্তু এই পাপেল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তুই খোঁজ নিয়ে দেখ, সবচেয়ে বড় প্ল্যাটফর্ম কোনটা? যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষা নিয়ে যাদের কাজ করা হয়, তাদের মধ্যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের এই পাপেল এডুকেয়ার। সেখানে তুই আমাদের আছে, ওইখানে সার্চ দিলে তুই পেয়ে যাবি। ওইখানে কি আমাদের লাইভ ক্লাস আছে, ওইখানে রেকর্ড আকারে আছে। তুই ওইটা করে নিস, তাহলে দেখবি কি তাদের দুজনই প্লাস কি পারমাণবিক ভর সংখ্যা এগুলো একদম ইজি লাগতেছে, দেখার সাথে তুই পারবি। ঠিক আছে? নাইট্রিক অ্যাসিডটা কি আপেক্ষিক পারমাণবিক ভর কত? তাহলে 63 হবে। आंसर কি হবে? 63। आंसर কি হবে? 63 হবে। এটা কোনটা? এটা হলো কার্বন ডাই অক্সাইড। এটা কোনটা? কার্বন ডাই অক্সাইড। কয়েকটা মুখস্থ রাখবি। কার্বন ডাই অক্সাইড কয়টা? কার্বন ডাই অক্সাইড যাতে দেখার সাথে, কারণ হিসাব করতে গেলে টাইমও লাগে অনেক সময়। যখন দেখবি যে মুখস্থ মানে হচ্ছে না, তখন কি আমি যে শর্টকাট ইউজ করছি সেটা। কার্বন ডাই অক্সাইডটা কি 44। তারপরে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড কত? 40। 40 না, 23 24 24 আর 16, হ্যাঁ 40। তারপর হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিড কত? 98। সালফিউরিক অ্যাসিড কত? 98। এভাবে কয়েকটা মুখস্থ রাখবি। ঠিক আছে? এই যে নাইট্রিক অ্যাসিড মাত্র পড়াইলাম, নাইট্রিক অ্যাসিড কত? নাইট্রিক অ্যাসিড 63। ঠিক আছে? এভাবে মনে রাখবি। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছিস। পরে 15 নাম্বারটা, এটা आंसर কি হবে? 63। 15 নাম্বারটা ক্যালসিয়াম 2+ আয়নে ইলেকট্রন সংখ্যা কতটি? এটা যদি তোরা এখনো এই পর্যায়ে আসে, আর পরীক্ষা আছে মাত্র 20 দিন, এখনো যদি এই জিনিসটা না পারিস, তাহলে তোদের মতো কি বলবো আর, তোদেরকে আর বলার কোনো ভাষা নাই। এটার आंसर বল। এটাকে আমি পড়াইছি কিন্তু তোদের, এটা কিন্তু পড়াইছি। এটার आंसर বল। এটার आंसर বল। ব্রেন ধার দিমু কেন? ব্রেন ধার দিমু কেন? আমার ব্রেনের কি দাম আছে না একটা? আমার ব্রেনে তো দাম আছে। তোর ব্রেনটাকে তুই কাজে লাগা। এই এই যে শর্টকাট হয়ে তোদের জীবনটা এমন হয়ে গেছে এখন, বিশেষ করে তোরা ফোনের মধ্যে কোনো কিছু করতেও চাস না। তোরা যদি একটা দেখ, তোরা এমন হয়ে গেছে, দেখ আগে কি করতো, কোনো কিছু দেখ ইংরেজি একটা ওয়ার্ড শিখার জন্য কি করতো, ডিকশনারি খুঁজে ওই ওয়ার্ডটা খুঁজে খুঁজে কিন্তু বের করে, এই জন্য কি ওইগুলা মাথায় বেশিক্ষণ থাকতো। আর তোরা এখন কি করিস? মোবাইলটা চাপ দিস, চাপ দিয়ে কি ডিকশনারি যাস, ওইখানে কি ওইটা ই করিস। তাহলে কষ্ট করতেছে না। যে কষ্ট করে তার কিন্তু কষ্টের একটা দামও আছে। ঠিক আছে? তোরাও পারবি। তোরাও একদিন কি দেখবি যে আমার থেকে অনেক অনেক ভালো পারতেছিস। যেটা আমি যাতে এটা বলতে পারি যে আমার থেকে তোরা অনেক ভালো করতে পারিস, একদিন তোরাই পারবি। অনেক ভালো কিছু শিখতেছিস, যারা কি যেগুলো আমি জানতাম না সেগুলো তোরা জানতেছিস।
এগুলো একদিন হবে, বাট ডেডিকেশন থাকার লাগবে, নিজের কি সৎ ইচ্ছা থাকার লাগবে, ঠিক আছে। হ্যাঁ, অনেক আনসার দিছিস। সি নাম্বারটা, ক্যালসিয়াম 2+ আয়নের ইলেকট্রন সংখ্যা কত? এখানে বলছে ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম কয় নাম্বার? ক্যালসিয়াম হচ্ছে 20 নাম্বার। ক্যালসিয়াম হচ্ছে কত নাম্বার? 20 নাম্বার। তা ক্যালসিয়াম 20 নাম্বার, তাহলে ইলেকট্রন আমরা জানি সাধারণ অবস্থায় প্রোটন সংখ্যা আর কি সাধারণ অবস্থায় প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কি সমান থাকে। এটা তো আমাদের রাদারফোর্ডই বলছে, রাদারফোর্ডের পরমাণু মডেল বলছে না যে কি নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে তার বাইরে ঠিক সেই কয়টি কি ইলেকট্রন গুলো থাকে, এটা বলছিল না? তাহলে কি আরেকটা জিনিস, রাদারফোর্ড কত সালে করছে এই সালগুলো মনে রাখিস। রাদারফোর্ড কত সালে? 1911 সালে। আর বোর পরমাণু মডেল কত? 1913 সালে। আরেকটা 1913 সালে আরেকটা ঘটনা করছিল, কি করছিল? মুসলে মুসলে কি করছে? পারমাণবিক ভরের পরিবর্তে কি বলছিল? পারমাণবিক সংখ্যার সাথে কি পর্যায়ক্রমে কি আবর্তিত হয়। এই 1913 নিয়ে দুইটা কাহিনী, আর 1911 সালে কি একটা কাহিনী আছে, ঠিক আছে। এই জিনিসগুলা মাথায় রাখিস। ক্যালসিয়ামে যদি বলতো প্রোটন কয়টা, তাহলে কি ক্যালসিয়াম 2+, কি বলছে? ক্যালসিয়াম 2+। এখানে যদি বলতো প্রোটন সংখ্যা, কি বল সংখ্যা? প্রোটন সংখ্যা, তাহলে আমরা কি করতাম? প্রোটন সংখ্যা কিন্তু 20। প্রোটন সংখ্যা কিন্তু কোনো সময় চেঞ্জ হয় না, চেঞ্জ হয় কি ইলেকট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা কোনো সময় চেঞ্জ হয় না, চেঞ্জ হয় কি ইলেকট্রন সংখ্যা। তাহলে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 20টা থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করছে। ক্যালসিয়াম ক্যালসিয়াম মাইনাস 2টা ইলেকট্রন ত্যাগ করে কি হয়? ক্যালসিয়াম 2+ তৈরি হয়। কি তৈরি হয়? ক্যালসিয়াম 2+। তার 2টা ইলেকট্রন ত্যাগ করছে, আসলে 20টা, 20টা থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করলে কত হয়? 18 আনসার হয়। আনসার কি হবে? 18 আনসার হবে। আশা করি সকলে জিনিসটা ক্লিয়ার হয়েছিস। দেখ 19 নাম্বার 16 নাম্বারটা, স্থায়ী কণিকা একত্রিত হয়ে কোনটি গঠিত হয়? স্থায়ী কণিকা তৈরি হয়ে কোনটি গঠিত হয়? এটা দিকে আনসার বল, তারপরে দেখ এটা যত বিশ্লেষণ আছে সবগুলো দেখে আমি দেখাই দিতেছি। হ্যাঁ আরাফাত, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তুইও ভালো আছিস। হ্যাঁ আনসার দিতেছিস কি? বি নাম্বারটা আনসার কি দিতেছিস? বি নাম্বারটা আনসার দিতেছিস। ফয়সাল, হ্যাঁ ফয়সাল, তোকে তুই এতক্ষণ ক্লাসে আসছিলি না? তোর তো কমেন্ট দেখলাম না। হ্যাঁ অনেকে বি বলতেছিস। দেখ স্থায়ী কণিকা, দেখ আগে জানতে হবে কণিকা, কণিকা সাধারণত কয় ধরনের? কণিকা সাধারণত 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে কি স্থায়ী কণিকা, আর একটা হচ্ছে কি অস্থায়ী কণিকা, আর একটা হচ্ছে কি কম্পোজিট কণিকা। একটা স্থায়ী, আর একটা অস্থায়ী, আর একটা কি কম্পোজিট কণিকা। 3 ধরনের কণিকা আছে। এই স্থায়ী কণিকা আবার কয় ধরনের? 3 ধরনের। স্থায়ী কণিকা কয় ধরনের? 3 ধরনের। কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। স্থায়ী কণিকা কয় ধরনের? 3 ধরনের, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর যদি বলে অস্থায়ী, অস্থায়ী অনেকগুলো আছে, বুসন আছে, মেসন আছে, তারপর আছে গ্র্যাভিটন আছে, এগুলো কি অসংখ্য আছে। তারপর হচ্ছে যদি কম্পোজিট বলি, কম্পোজিট দুইটা, একটা কি আলফা আর একটা কি ডিউটেরন। একটা কি ডিউটেরন আর একটা কি আলফা কণা। এটা হচ্ছে কি কম্পোজিট কণিকা। যদি প্রশ্ন আছে স্বাভাবিকভাবে কণিকা কয় ধরনের? 3 ধরনের। কি কি কণিকা? স্থায়ী, অস্থায়ী, কম্পোজিট, 3টা। এখন যদি প্রশ্ন আসে স্থায়ী কণিকা কয় ধরনের? স্থায়ী কণিকাও 3 ধরনের। কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ঠিক আছে, এই 3টা। আবার যদি প্রশ্ন আসে যে কম্পোজিট কণিকার নিচে কোনটি? কম্পোজিট কণিকা, কম্পোজিট দুইটা আসে, একটা কি আলফা আর একটা কি ডিউটেরন। আলফা কণা কোনটা সাধারণত? হিলিয়াম। হিলিয়ামের দ্বি ধনাত্মক কণা। হিলিয়ামের কি দ্বি ধনাত্মক কণাকে কি বলা হয়? হিলিয়ামের দ্বি ধনাত্মক কণাকে বলা হয় কি? আলফা কণা, ঠিক আছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আলফা কণা। এটাকে কি বলা হয়? আলফা কণা। এখন প্রশ্ন হচ্ছে স্থায়ী কণিকা একত্রিত হয়ে কি তৈরি হয়? স্থায়ী কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন মিলে কি তৈরি হয়? পরমাণু তৈরি হয় না? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই 3টা মিলে কি তৈরি হয়? পরমাণু তৈরি হয়। এর আনসার কি হবে? বি হবে। আনসার কি হবে? বি হবে। আনসার হবে কি? বি নাম্বারটা। তারপরে দেখ যারা যারা আনসার দিয়েছে সকলকে থ্যাংক ইউ, আর যারা পারিস না আশা করি এখন থেকে পারবি, এই জিনিসটা আর যাতে ভুল না হয়। দেখ পটাশিয়ামের নিউক্লিয়ন সংখ্যা কত? পটাশিয়ামের নিউক্লিয়ন সংখ্যা কত? সাফিনুর তুই ক্লাসে মনোযোগ দে, তুই অন্য কিছু তুই মনোযোগ দিস না।
হ্যাঁ, এটা আনসার বল, পটাশিয়ামের আনসার বল, পটাশিয়ামের আনসার বল। আনসার বল, এটার আনসার বল। পটাশিয়ামের নিউক্লিয়ন সংখ্যা কত? পটাশিয়ামের কি নিউক্লিয়ন সংখ্যা কত? পটাশিয়ামের নিউক্লিয়ন সংখ্যা মাথায় রাখবি। নিউক্লিয়ন সংখ্যা মানে কি? নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে কি ভর সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা মানে কি? নিউক্লিয়ন সংখ্যা যে কথা, ভর সংখ্যা কি একই কথা। নিউক্লিয়ন সংখ্যা যে কথা, ভর সংখ্যা কি একই কথা। এই জিনিসটা যাতে মাথায় থাকে, নিউক্লিয়ন সংখ্যা ইজ ইকুয়াল টু কি ভর সংখ্যা একই কথা। আর এটা আবার নিউটন ভাবিস না, এটা কি আবার নিউটন ভাবিস না, ঠিক আছে? এটা কি নিউক্লিয়ন সংখ্যা, তাহলে ভর সংখ্যা চাইছে কি পটাশিয়াম। পটাশিয়াম কি 19 নাম্বার। পটাশিয়াম কয় নাম্বার? 19 নাম্বার। 19 কি জোর না বেজোর? 19 হচ্ছে বেজোর। বেজোর থাকলে আমরা এটা কি বলবো বলছিলাম? বেজোর থাকলে এটাকে কি বানাবো? জোর বানাবো। জোর কত দিয়ে যোগ করে যোগ বানাবো? 1 যোগ করে। তাহলে জোর কত? জোর করলে কত হবে? 20। 20 কি জোর হলো? এখানে কি হইলো? জোর সংখ্যা। এটাকে কি বানাইলাম? জোর সংখ্যা। এটা 19 নাম্বার। 19 বেজোর দেখে এটাকে কি করলাম? 1 যোগ করে জোর বানাইলাম। জোর করে কত আসতেছে? 39। কত আসতেছে? 39। আনসার কি হবে? বি হবে। আনসার কি হবে? বি হবে। আশা করি জিনিসটা সকলে ক্লিয়ার হয়েছে যে শর্টকাট ওয়ে এটা কিভাবে ফলো করতে হয়। এটা যারা এখনো পারিস না তারা কি বিস্তারিত আমার ক্লাসটা, আগের ক্লাসটা দেখে নিস। যারা যারা আনসার দিচ্ছে সকলকে কি থ্যাংক ইউ, সকলকে থ্যাংক ইউ। দেখ 18 নাম্বারটা, ভর সংখ্যার ভিন্নতার কারণে কোনটি সৃষ্টি হয়? ভর সংখ্যা ভিন্নতার কারণে দেখিস এই জিনিস, এই টপিকটা দেখিস তোদের পরীক্ষায় ইনশাআল্লাহ একটা আসবে। দেখিস এই টপিকটা থেকে ইনশাআল্লাহ তোদের পরীক্ষা আসবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, বা এই টপিকটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। দেখ এটা আনসার বল, এটার আনসার বল। এটার আনসার বল, এটার আনসার বল। অনেকে সি আনসার দিতেছে, ম্যাক্সিমামে কি আনসার দিতেছে? সি আনসার দিতেছে। ম্যাক্সিমামে কি আনসার দিতেছে? সি। ভর সংখ্যা ভিন্নতার কারণে কোনটি সৃষ্টি হয়? ভর সংখ্যা ভিন্নতার কারণে কোনটি সৃষ্টি হয়? ভর সংখ্যা ভিন্নতার কারণে আইসোটোপ সৃষ্টি হয়। আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রনিক, এই জিনিসটা সকলে ভালোভাবে অ্যানালাইসিস করে। কখন কোনটা আসে বলা যায় না। দেখ আইসোটোপ, আইসোটোপ হচ্ছে কি? আইসোটোপ, আইসোটোপ, আইসোটোপ। আইসোটোপ মানে কি? লাস্টে কি আইসোটোপ, লাস্টে কি প না? পূরণ সংখ্যা সমান। পরস্পর কি দুইটা মৌল যদি কি দুইটা মৌলের মধ্যে যদি পরস্পর পূর্ণ সংখ্যা সমান থাকে তাহলে কি পরস্পর আইসোটোপ। এটা কি আইসোটোপ। দেখ মনে করে এক্স একটা কি, এক্স ধর 19 নাম্বারটা 19, এখানে দিলাম 39, এখানে দিলাম এক্স, আর একটা দিলাম কত 19, এখানে দিলাম 40। দেখ এখানে কি ভর সংখ্যা ভিন্ন না? এখানে ভর সংখ্যা ভিন্ন, বাট কি এক এক, পূরণ সংখ্যা এক। এই পূরণ সংখ্যা এক থাকলে কি হয়? আইসোটোপ। পূরণ সংখ্যা পরস্পর এক থাকলে পরস্পর কি আইসোটোপ। তাহলে কি আইসোটোপ, লাস্টে প আছে, তাহলে পূরণ সংখ্যা পরস্পর এক থাকলে কি ওইটা আইসোটোপ। এখন আসে আরেকটা টপিক কি আইসোবার। কি আসে? আইসোবার, আইসোবার, আইসোবার। আইসোবার কি? আইসোবার হচ্ছে লাস্টে কি বসিনারো না? লাস্টে কি তার কি আইসোবার ভর, ভর, আইসোবার ভর। তার মানে পরস্পর ভর সংখ্যা সমান থাকলে, মনে করে একটা এক্স 19 নাম্বারটা 39, আর একটা ওয়াই এটা 20 নাম্বার, এটা কত 39। দুইটার কি পূর্ণ সংখ্যা আলাদা বাট কি এক? পূর্ণ সংখ্যা আলাদা বাট কি এক? পূর্ণ সংখ্যা আলাদা বাট কি এক? ভর সংখ্যা এক। ভর সংখ্যা এক থাকলে পরস্পর কি আইসোবার। এটা কি পরস্পর আইসোবার। আর এই দুইটা কি পরস্পর আইসোটোপ। তারপর কি আইসোটোন, আইসোটোন, আইসো, আইসোটোন। লাস্টে কি উচ্চারণ হয়েছে? দন্তান্ন ন। আইসোটোন, নিউটন। আইসোটোন মানে কি? নিউটন মানে দন্তান্ন, মানে নিউটন সংখ্যা পরস্পর সমান। কি সমান? নিউটন সংখ্যা পরস্পর সমান। এক্স একটা কি ধর 19 নাম্বারটা, এখানে ধর 39 দিলাম, আর এখানে ধরলাম ওয়াই একটা মৌল। কি মৌল? ওয়াই একটা মৌল। ওয়াই মৌল কি? এখানে 20 দিলাম, এখানে কি দিলাম 40 দিলাম, এখানে কি দিলাম 40 দিলাম। তাহলে দেখতে দুইটা কি পরস্পর নিউটন সংখ্যা সমান না? নিউটন সংখ্যা সমান হলে পরস্পর কি আইসোটোন। ভর সংখ্যা সমান হলে পরস্পর কি আইসোবার। আর পূরণ সংখ্যা সমান হলে পরস্পর কি আইসোটোপ। এখন যদি বলে আইসো ইলেকট্রনিক, কি বললাম? আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক, আইসো কি
ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক কি বলে দিচ্ছে? আইসো ইলেকট্রনিক মানে কি ইলেকট্রন সংখ্যা সমান। একটা ক্লোরিন, ক্লোরিন মাইনাস আয়ন, ক্লোরিন মাইনাস আয়ন মানে কয়টা? ক্লোরিনের মধ্যে থাকে 17টা ইলেকট্রন, সে আরো একটা গ্রহণ করছে, গ্রহণ করে পুনঃ আয়নে পরিণত হয়েছে ক্লোরিন মাইনাস আয়নে। তার মানে এখানে কতটা আছে? এখানে 18টা আছে। এখানে কত আছে? 18। আর কি আর্গন, কি দিলাম? আর্গন, আর্গন কত? 18টা আছে। এই যে পরস্পর, এরা কি পরস্পর আইসো ইলেকট্রনিক, এরা পরস্পর কি আইসো ইলেকট্রনিক। তাহলে আশা করি সকলে জিনিসটা ক্লিয়ার হয়েছিস। আইসোটোপ হচ্ছে আইসোটোপ, লাস্টে প, প্রোটন সংখ্যা পরস্পর সমান। আইসোটোন লাস্টে দন্তন্য, আর নিউট্রন সংখ্যা পরস্পর সমান। আইসো বার লাস্টে বসিনার, তার মানে কি ভর সংখ্যা পরস্পর সমান। তারপরে কি আইসো ইলেকট্রনিক, ইলেকট্রন বলে দিয়েছি, তার মানে কি ইলেকট্রন দুইটার সংখ্যা পরস্পর সমান। আশা করি সকলে কি জিনিসটা ঠিকঠাক। সকলে জিনিসটা ক্লিয়ার বুঝতে পারছিস? আশা করি এই জিনিসটা আর জীবনে তোদের ভুল হবে না। এই জিনিসটা কিন্তু তোদের যে বড় ক্লাসে উঠবি তাও কিন্তু লাগবে এটা, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু সরকার একটা টেকনিক শিখাই দিলাম, এগুলো যাতে মনে থাকে সকালে। আবুজার, ভুলে গেলে হবে না, সবকিছু আবার মনে করাই দিব। তোরা কি ক্লাসে মনোযোগ থাক। আমরা তো এই জন্য প্রথম থেকে পড়ছি, আমি জানি যে তোরা অনেকে পড়াশোনা বাইরে ছিলি। তোদের এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে তোরা কি এসএসসি বা ভোকেশনাল পরীক্ষা দেওয়ার পর তোরা কি করছিস? একদম পড়াশোনা থেকে বাইরে। অনেক মাত্র একদিন ধরে হতে কি তোরা পড়াশোনা শুরু করছিস, তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর যারা যারা এখনো স্বর্ণ ছাড়াই আছিস, তারা চাইলে কি আমাদের কোর্সটাই ভর্তি হইতে পারিস। আমাদের কোর্সটা কি দুই ভাবে ভর্তি হইতেছে। একটা কি সুপার সাজেশন প্লাস কি আমাদের 15টা মডেল টেস্ট নিব। সুপার সাজেশন প্লাস 15টা মডেল টেস্ট, যেটার মধ্যে যে মডেল টেস্ট গুলোর মধ্যে দেখবি ম্যাক্সিমাম কোশ্চেন, আর সুপার সাজেশন হুবু মান সহ দেখবি তোর কমন পড়ছে। তোরা পরীক্ষা দেওয়ার পরে বুঝতে পারবি, ঠিক আছে? সুপার সাজেশন, সুপার সাজেশন, সুপার সাজেশন, সুপার সাজেশন প্লাস, সুপার সাজেশন প্লাস কি 15টা মডেল টেস্ট। 15টা মডেল টেস্ট, আর 15টা মডেল টেস্টের প্রতি তোদেরকে যারা প্রত্যেকটা দিন কি আমাদের আলাদা করে তোদেরকে আমরা গাইডলাইন দিব। পরীক্ষার আগে 10 দিন দেখবি তোরা, তোদের প্রত্যেক দিন আমরা জুম ক্লাসে হোক বা প্রাইভেট লাইভ ক্লাসে, যারা আমাদের পেড কোর্স আছে শুধু তাদের জন্য, যারা পেড কোর্স আছে তাদের জন্য প্রত্যেকটা পরীক্ষা কিভাবে করবি, কোনটা পরীক্ষা আগে আনসার করবি, থাকে না 4টা সাবজেক্ট একসাথে পরীক্ষা, কোনটা আগে আনসার করবি, কোনটা কি করবি, বা কিভাবে টেকনিক ফলো করবি, এগুলো সব নিয়ে তোদের আলোচনা করবো, ঠিক আছে? যারা আমাদের পেড কোর্সে আসিস, তাহলে 15টা মডেল টেস্ট, 15টা কি মডেল টেস্ট, 15টা মডেল টেস্ট হবে। এই টোটাল এই প্যাকেজটা হবে, এই প্যাকেজটা 850 টাকা। এই টোটাল প্যাকেজটা কত? 850 টাকা। আর তোরা যদি আমাদের ফুল কোর্সটা নিস, ফুল ফুল কোর্সটাই ভর্তি হস, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে 1450 টাকা, 1450 টাকা তুই কি ফুল কোর্সটা পেয়ে যাচ্ছিস। সেই সাথে কি এই যে এইগুলো তো পাইতাছিস, এগুলাও পাবি, এগুলাও পাবি, প্লাস কি প্লাস বই পাবি, বই। দেখ এটা প্যাকেজ ধরলাম, এটা প্যাকেজ 1 নাম্বার, তাহলে 1 নাম্বার প্যাকেজ সব পাবি, প্লাস কি পাবি? বই পাবি, প্লাস বই পাবি। আর তো আমাদের ক্লাসগুলো যে জুম ক্লাসগুলো আছে সেগুলো সবকিছু একের ভিতর, সবকিছু যেটাকে বলে সবকিছু পেয়ে যাবি ফুল কোর্সের মধ্যে, ঠিক আছে? তাহলে সুপার সাজেশন প্লাস 15টা মডেল টেস্ট, আমাদের সাজেশন গুলো রেডি। প্লাস আমরা এখন দিতেছি না, পাবলিশ করতেছি না, কি জন্য জানিস? এখন পাবলিশ করলে অনেক সময় হয় কি তোরাও এই জিনিসটা কি সরাসরি বলে, অনেক যার যে প্রশ্নকর্তা, যে প্রশ্নকর্তা সেও তো তার হাতও যেতে পারে। সে অনেক সময় কি করবে যে এই প্রশ্নটা আসছে পরীক্ষা, এই প্রশ্নটা সাজেশন দিচ্ছে, এই প্রশ্নটা যদি দিয়ে দেয় হুবু, তাহলে ভাববে কি যে জিনিসটা অন্যরকম হয়ে যাবে। এই জন্য সাজেশনটা কি দেরিতে দেওয়া হয়, সাজেশনটা দেরিতে দেওয়া হয়, দেরিতে দেওয়া হয় এই কারণে যাতে এটা বেশি মানে ভাইরাল টপিকের মতো না হয়, যাতে কি এগুলো তো স্যাররাও তো কোনো না কোনো ভাবে ক্লাস দেখে বা ই করে, বা কোনো ভাবে কোনো তাদের চোখের সামনে যায়, যখন দেখে যে আমরা দিতেছি তখন কে জিনিসটা দিতে চায় না, তখন অন্যরকম দিয়ে যায়। তোদেরকে একদম ফুল যাতে আমরা কমন পরে এইভাবে কি সাজেশন গুলো রেডি করা হইতেছে, ঠিক আছে? একদম মান সহজ, এমন হইতে পারে যে মান সহ কমন পড়ে যেতে পারে। তোরা শুধু এই বিশ্বাসটা রাখ। যারা ভর্তি আছিস তারা এটা ফ্রিতে পেয়ে যাবি, যারা তাদেরকে আবার নতুন করে ভর্তি হওয়া যাবে না। এখন যদি তোরা মনে হয় তোদের অনেক টাকা আছে বেশি, তাহলে তোরা আবার কোর্স কিন। যারা ভর্তি হয়েছিস তাদের জন্য কি সুপার সাজেশন প্লাস 15টা মডেল এটা ফ্রিতে পাবি তোরা। যারা পেড কোর্সে আসিস তারা এটা কি ফ্রিতে পেয়ে যাবি, ঠিক আছে? তাহলে এটা আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছিস। তারা কি সময় নষ্ট না করে ক্লাসটা কি আমাদের কোর্সটাতে তোদের যেটা ইচ্ছা, তোরা মনে করিস যে সুপার সাজেশন প্লাস ক্লাস করবি না, তাহলে শুধু ওইটাই ভর্তি হয়ে যা। আর যারা মনে করবি যে আমরা সবই পাবো একসাথে, তাহলে কি আমাদের পেজে নক দিয়ে 1450 টাকা পাঠাইয়া তারপরে কি তোর বইটা প্লাস কি এগুলো সবকিছু বুঝে নে।
তাহলে এটা কি, এই জিনিসটা সকলে ক্লিয়ার হয়েছে? তারপরে কি আনসার হচ্ছে আইসোটো। তারপরে আনসার কি, হাড়ের ব্যথার চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়? হাড়ের ব্যথার চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়? 19 নাম্বারটা আনসার দে, 19 নাম্বারটা আনসার দে। হ্যাঁ, পড়া অনেক কিছু শিখতে পারবি ইনশাল্লাহ, আরো শুধু লেগে থাক ইনশাল্লাহ। হাড়ের ব্যথায় চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়? হাড়ের ব্যথা চিকিৎসায় কোনটা ব্যবহার করা হয়? হ্যাঁ, যারা আগে কিনছিলে আমরা কি মাঝে মধ্যে অফার প্রাইস দেই। হ্যাঁ, সি দিতেছিস, অনেকে এ দিতেছিস, অনেকে সি অনেকে এ। হাড়ের ব্যথার চিকিৎসা কোনটি ব্যবহার করা হয়? হাড়ের ব্যথার চিকিৎসা কোনটি ব্যবহার করা হয়? দেখ, বি হবে আনসার। কি হবে? অনেক আনসার দেখ, কভার 60 কি কভার 60 হচ্ছে কি ক্যান্সারের কোষ ধ্বংস করার ক্ষেত্রে কি কভার 60 ব্যবহার করা হয়। আর আয়োডিন 100, আয়োডিন 121 আছে, 131 আছে, স্ট্রনসিয়াম 27 আছে। তাহলে আনসার কি হবে? এটা হবে আনসার। কি হবে? আনসার হবে কি বি। আনসার হবে কি বি। এই যে টপিকটা থেকে কোনটা কোন কাজে লাগে, তাদের মেইন বই যেগুলো আছে এর মধ্যেই আসবে। দেখ, আমাদের যেগুলো বই আছে, সহায়ক বই আছে, এই সহায়ক বইয়ের মধ্যে কি তোদের এটা দেওয়া আছে, যেগুলো আছে এর বাইরে আসবে না ইনশাল্লাহ। তাহলে কি এটা কয়েকটা মুখস্থ রাখিস। পৃথিবীর বয়স নির্ণয় করা হয় কোনটি কোনটি দ্বারা? পৃথিবীর বয়স নির্ণয় করা হয় কোনটি দ্বারা? পৃথিবীর বয়স কোনটা? কার্বন 14। আনসার কি হবে? এটার আনসার কি হবে? এটা আনসার হবে কার্বন 14। এটা আনসার কি হবে? কার্বন 14। পৃথিবীর বয়স নির্ণয় করা হয় কোনটি দ্বারা? কার্বন 14 দ্বারা কি পৃথিবীর বয়স নির্ণয় করা হয়। এই কয়েকটা ধরা জিনিস কি এই টাইপের গুলা মুখস্থ করে রাখিস, ঠিক আছে? এটা আনসার কি হবে? বি হবে। এটা আনসার কি হবে? বি। দেখ, খাদ্য সংরক্ষণ ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করা হয় কোনটি দ্বারা? খাদ্য সংরক্ষণে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করা হয় কোনটি দ্বারা? সব পারবি, ইস্তিয়াক সব পারবি। ভোকেশনাল ছিল না তাই কি হয়েছে? এখন কি আমরা তাদেরকে বেসিক সহ পড়াইতেছি না? সব পারবি, শুধু একটু কি সৎ ইচ্ছা থাক, আর এবং কি একটু এনার্জি নিয়ে বস, ইনশাল্লাহ কি সব পারবি। হাল ছাড়িস না, শেষ পর্যন্ত লেগে থাক। এমন যাতে না হয় যারা অন্য গ্রুপ থেকে আসতেছিস তোরা আগের থেকে হার মেনে নিছিস যে আমরা পারবো না, এমনটা যাতে না হয়। মন থেকে ইচ্ছা শক্তিটা রাখ, ইনশাল্লাহ সব পারবি। মাথায় রাখবি, প্রশ্ন কিন্তু সবার জন্য এক আসবে, তারা ওই টাইপের প্রশ্নই আসবে। প্রশ্ন যেহেতু আর্টস কমার্স পরে কি তথা সায়েন্স একসাথে প্রশ্ন একই ধরনের, তার মানে বুঝতে পারছিস প্রশ্নটা তারা ওইভাবেই করবে। ঠিক আছে, সহজের মধ্যে একটু কি ট্রিকি সাজাই দিবে, সহজের মধ্যে একটু ট্রিকি সাজাই দিবে। হ্যাঁ, অনেকে আনসার দিছিস খ, অনেকে খ, অনেকে গ। এখানে ক্যালসিয়াম কই পাইলি? ইমতিয়াজ, তুই ক্যালসিয়াম কই পাইলি? ক্যালসিয়াম তো নাই এখানে। তাহলে এটা আনসার কি হবে? এটার আনসার হবে কভার 60। খাদ্য সংরক্ষণ ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করা হয় কোনটি দ্বারা? কভার 60 দ্বারা। কভার 60 দ্বারা। দেখ, বোর পড়ানো মডেল নিচের কোন মৌলটি বর্ণালী ব্যাখ্যা করতে পারে? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা কি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা কি খুবই ইম্পর্টেন্ট। বোর পড়ানো মডেল নিচের কোন মৌলটির বর্ণালী ব্যাখ্যা করতে পারে? হ্যাঁ ফাহাদ, হ্যাপি বার্থডে। এখন ক্লাসে মনোযোগ দে। ফাহাদের আজকে বার্থডে, ফাহাদের বাসায় সবাই চলে যা। সবাইকে কি সবাইকে ফাহাদের বাসায় দাওয়াত। ফাহাদ, তোর বাসার ঠিকানাটা দিয়ে দিস। তোরা কি তোর আজকে সবাই তোদের বাসায় কি সব বন্ধুদেরকে কি ইনভাইট করে দে। সবাই মিলে কি আমরা সেলিব্রেট করব। এটা আনসার কি বোর পড়ানো মডেল। এটা কি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ক ক ক হবে, ঘ হবে, আবার এক একজনে আবার গ হবে, আবার 1000% শিওর। এটা কারা? অন্তর। অন্তর বলতেছে এ হবে, এ হবে।
বুবলি এ, পরে কি জাহান এইচ, তারপরে বলছে ইউনুস এ। ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন। অক্সিজেনের মধ্যে কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন? 7টা ইলেকট্রন। হাইড্রোজেন একটু ওয়েট কর, একটু ওয়েট কর, একটু ওয়েট কর। দেখ এখন সবকিছু ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে। দেখ, দেখ তো এখন কিছু জানা তো, তোরা কমেন্ট করে সব ঠিক আছে কিনা। তোরা আবার কি ক্লাস থেকে বের হয়ে আবার ঢুক, তাহলে দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে। এখন রিফ্রেশ করে, ফোন রিফ্রেশ করে কি আবার ঢুক, দেখ সব ঠিক হয়ে গেছে। তোরা আবার কি ঢুক, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আচ্ছা 22 নাম্বারটা আমি আবার শুরু থেকে বলবো, চিন্তা করিস না। 22 নাম্বারটা কি আমি আবার শুরু থেকে বলবো, প্রবলেম নাই। ফাহিম, এই তো আমি। হ্যাঁ, এখন কি সবকিছু ঠিকঠাক আছে? তাড়াতাড়ি ক্লাস করি নাকি আবার কখন প্রবলেম দেখা দেয় আল্লাহ জানে। তাড়াতাড়ি আমরা ক্লাসটা কি কন্টিনিউ করি, যেহেতু এখন ঠিক আছে। তাহলে কি সবাই মনোযোগ সহকারে শুন, এবং কি তাদের বন্ধুদেরকে কি মেনশন করে দে, তাদের বন্ধুদেরকে মেনশন করে, এবং কি টাইম লাইনে তো শেয়ার করতে বলছিলাম, তারা যারা করিস না তারা কি টাইম লাইনে শেয়ার করে দে। আচ্ছা দেখ, বলছিলাম কি প্রশ্ন আসছে, বোর পরমাণু মডেল নিচে কোন মৌলটি কোন মৌলটি বর্ণালী ব্যাখ্যা করতে পারে? বোর পরমাণু মডেল কোন মৌলটি বর্ণালী ব্যাখ্যা করতে পারে? এটা বলছিলাম যে বোর পরমাণু মডেলের ব্যাখ্যা করতে পারে এক ইলেকট্রন বিশিষ্ট। কি বিশিষ্ট? এক ইলেকট্রন বিশিষ্ট। এখন তোরা অনেকে বইয়ের মধ্যে লেখা হাইড্রোজেন, হাইড্রোজেন লেখা না, তোরা অনেকে ভাবতেছে যে এক ইলেকট্রন দেখি লেখা আছে এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন। এখন তোরা অনেকে ভাবিস হাইড্রোজেন থাকলেই আনসার, হাইড্রোজেন থাকলে আনসার। এখন যদি দিয়ে দিতাম হাইড্রোজেন প্লাস, কে দিতাম? হাইড্রোজেন প্লাস দিতাম, আর এখানে যদি দিতাম কি হিলিয়ামের পরিবর্তে হিলিয়াম প্লাস দিতাম, কি দিতাম? হিলিয়াম প্লাস। তখন কিন্তু আর হাইড্রোজেন প্লাস আনসার হইতো না, তখন আনসার হইতো কি হিলিয়াম প্লাস। কারণ কি হিলিয়াম প্লাসের মধ্যে কয়টা ইলেকট্রন আছে? হিলিয়াম প্লাসের মধ্যে এক, হিলিয়ামের সাধারণত কয়টা থাকে? দুইটা। আর হিলিয়াম প্লাস হয় কখন? একটা ইলেকট্রন ত্যাগ করার পরে হিলিয়াম প্লাস হয়। তার মানে এটা মেইন কনসেপ্ট কি? মেইন কনসেপ্ট হচ্ছে আয়ন থাকুক বা পরমাণু থাকুক, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় কি ওইটার মধ্যে কয়টা ইলেকট্রন আছে। যদি একটা ইলেকট্রন থাকে তাহলে এটা কি ব্যাখ্যা করতে পারবে? তাহলে বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে। যদি আমি লিখি লিথিয়াম 2+, তাহলে কি এটা ব্যাখ্যা করতে পারবে না? এটা দিয়েও ব্যাখ্যা করতে পারবে। কারণ কি লিথিয়ামের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে? 3টা ইলেকট্রন। এখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি হয়? লিথিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করলে কয়টা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন। তার মানে লিথিয়াম যেটার মধ্যে একটা ইলেকট্রন থাকবে সেটা দ্বারা কি বোর পরমাণু মডেল ব্যাখ্যা করা যাবে। আশা করি জিনিসটা সকলে ক্লিয়ার হয়েছিস। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছিস। এখন তো সকলে ক্লিয়ার হয়েছে এই জিনিসটা। তার মানে কি এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। বোর পরমাণু মডেল নিচে কোনটি দ্বারা নিচে কোন মৌলটি ব্যাখ্যা করা যায়? এটা আনসার হবে কি হাইড্রোজেন। হাইড্রোজেন আনসার হবে কি হাইড্রোজেন। আনসার কি হবে? হাইড্রোজেন। যেহেতু এটার এক ইলেকট্রন, এখানে কয়টা ইলেকট্রন? হাইড্রোজেন একটা ইলেকট্রন, নাইট্রোজেনের 7টা, অক্সিজেনের একটা, হিলিয়ামের 2টা। তাহলে আনসার হবে কি? আনসার হবে হাইড্রোজেন। আনসার কি হবে? হাইড্রোজেন। তারপরে দেখ অরবিটালে ইলেকট্রন গমনের সঠিক ক্রম কোনটি? অরবিটালে ইলেকট্রন গমন সঠিক কোনটি? পোলাপান আবার কইতেছে বিরিয়ানি রেডি হইতেছে। বিরিয়ানি কিন্তু আমার কিন্তু খুবই একটা ফেভারিট একটা খাবার, বুঝতে পারছিস? কাচ্চি বিরিয়ানি আমার খুবই ফেভারিট খাবার।
হ্যাঁ 23 নম্বর, অরবিটালে ইলেকট্রন গমনের সঠিক ক্রম কোনটি? অরবিটালের হ্যাঁ অনেকে আনসার দিতিস এ নাম্বারটা, এটা কেন অরবিটাল, এটা আনসার কিছু অনেকে এ নাম্বারটা আনসার এসে, এটা আনসার মূলত কোনটা থেকে হয়? এটা মূলত হয় আহ্বান নীতি অনুসারে। কোন নীতি অনুসারে? আহ্বান নীতি অনুসারে। এটা কোন নীতি অনুসারে হয়? আহ্বান নীতি। আহ্বান নীতি আমরা কি বলছিলাম? আহ্বান নীতি তিনটা আছে, তাদের বইয়ে তিনটা আছে, বাট তাদের পড়াইছে স্যাররা একটাই হয়তো। কি পড়াইছে? আহ্বান নীতি। আহ্বান নীতি কি? যে কি কম শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করে, ধীরে ধীরে কি বেশি শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে। এখন শক্তি স্তর মাপার সূত্র কোনটা? শক্তি কোনটা বেশি কোনটা কম, এটা সূত্র কোনটা? এন প্লাস এল। কি? এন প্লাস এল। এন প্লাস এল, কোন কিছু শক্তি মাপার সূত্র কোনটা? এন প্লাস এল। যেমন কি আনসার, এটা কি এন প্লাস এল। এন প্লাস এল, যেমন যদি আমি বলি যে 4p, মনে কর 4p, দেখ তোরা একটা জিনিস কমন প্রশ্ন, 3d তে না যায় 4s এ যায়, কেন যায়? দেখ 3d জন্য n এর মান কত? 3, আর এই এলটা হচ্ছে কি উপশক্তি স্তর, যেটা s এর জন্য কত? l এর মান, s এর জন্য l এর মান কি? s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য কি 3। এটা সকলে জানিস আশা করি। তাহলে এখানে কি আছে? ডি আছে। ডি এর জন্য কত? 2 না? তাহলে কি লিখবো? n প্লাস 2, তার মানে কত? ইজ ইকুয়াল টু 5। আর যদি আমি 4s এর চিন্তা করি, 4s এর চিন্তা করি, 4 এ কি n এর মান কত? 4 প্লাস এল এর মান, এল এর মান এস এর জন্য কত? 0 না? এল এর মান এস এর জন্য কত? 0। তাহলে ইজ ইকুয়াল টু 4। এর যেমন কি হয় 4s ইলেকট্রন আগে যায়, তারপরে কোনটায় যায়? 3 তে যায়। এটা কোন নীতি? আহ্বান নীতি। আরেকটা নীতি আছে হুন্ডের নীতি। হুন্ডের নীতি কোনটা? সমশক্তি সম্পন্ন অরবিটালে কি যত সংখ্যক বেশি বেজোড় সংখ্যক ইলেকট্রন থাকে, এটা কি হুন্ডের নীতি। আরেকটা হচ্ছে পাউলি বর্জন নীতি। আরেকটা কোনটা? পাউলি বর্জন নীতি। পাউলি বর্জন নীতি কোনটা? যে চারটা কোয়ান্টাম সংখ্যার সেট আছে, চারটা কোয়ান্টাম সংখ্যার সেটের মধ্যে যে কোনো একটা হলো কি হবে? ভিন্ন হবে। দুইটা ইলেকট্রন যদি আমি তুলনা করতে চাই, তাহলে কি একটা হলো ভিন্ন হবে, সেটা কোনটা? পাউলির বর্জন নীতি। এভাবে তিনটা নীতি, এগুলা পরে পড়বি। এগুলা পাউলি বর্জন তোর পরীক্ষা আসবে না, হুন্ডের নীতিও সাধারণত আসে না। সবচেয়ে বেশি আসে, যদি আসে এখান থেকে, তাহলে আহ্বান নীতিটা আসবে। ঠিক আছে, তাহলে আসবে কোনটা? আহ্বান নীতি। আঞ্জুম আলো, মাত্র আসলি এতক্ষণে? তামিম, তোর ক্লাস করা দরকার নাই, তুই ক্লাস থেকে বের হয়ে যা। আনসার হবে, দেখ সি হচ্ছে, সি ভাবে কি হচ্ছে দেখ, এটা থেকে এটা বেশি। দেখ এটা আনসার কি? 1, এটা মান হচ্ছে 1, এটা মান হচ্ছে 2, এটা মান হচ্ছে 3, এটা মান হচ্ছে কি 3, এটা মান হচ্ছে 4, এটা মান হচ্ছে কি 4। এখন দেখ অনেক সময় প্রশ্ন, স্যার এটা মান 3, এটা মান 3, 2p এর মান 3, 3s এর মান 3, এটা মান 3, এটা মান 3। এখন কি করবো স্যার? এই যখন মান সমান থাকবে, যখন মান সমান থাকবে, তখন যার n এর মান ছোট, যার কি n এর মান ছোট, সেটা ইলেকট্রনকে প্রবেশ করবে। দুইটা মান যখন সমান থাকবে, যখন দুইটার মান সমান থাকবে, তখন যার n এর মান ছোট, সেটার মধ্যে কি ইলেকট্রন আগে প্রবেশ করবে। ঠিক আছে? হ্যাঁ, লেট যারা করছিস তারা কি করবি? ক্লাস শেষ হওয়ার পরে যে রেকর্ড আকারে থাকবে, সেখান থেকে তুই দেখে নিবি। ঠিক আছে? ক্লাস, বাট ক্লাস দেখতে হবে, শেষ পর্যন্ত কি দেখতে হবে। আপাতত আমরা যেটা পড়াইতেছি এই অনুযায়ী যা। ঠিক আছে? এই অনুযায়ী যা। দেখ তারা এটা ঠিক আছে, তারপরে দেখ 24 নম্বর, সমশক্তি সম্পন্ন অরবিটালে অর্ধপূর্ণ এবং সম্পূর্ণরূপে পূর্ণ হলে ইলেকট্রন বিন্যাস কি অর্জন করবে? বলছে কি সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ হলে ইলেকট্রন বিন্যাসে কি অর্জন করবে? দেখি এটা আনসার বলতে, এটা আনসার তো একদম ইজি, এটার আনসার তো একদম ইজি। দেখি এটা আনসার বল, এইটার আনসার বল। আর বেশি নাই, আর বেশি নাই, প্রায় শেষের পথে।
স্যার আপনার নাম কি যেন কি ছিল? আমার নাম মোহাম্মদ নাইমুর রহমান নাইম। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে কি অধ্যয়নরত আছি। আশা করি আমার বায়োডাটা পাইছিস, এখন ক্লাসে মনোযোগ দে। হ্যাঁ, অনেকে আনসার দেখ, এটা আনসার কি হবে? এটা আনসার হবে কি সুস্থিতি বা কি স্থিতিশীল, সুস্থিতি বা কি স্থিতিশীল, অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল। অর্ধপূর্ণ মানে কত? দেখ, যদি পি অরবিটাল দেখ, মনে করো ধর পি অরবিটাল আছে, পি অরবিটাল সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 6টা থাকতে পারে। অরবিটালে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 6টা থাকতে পারে। এবং ডি অরবিটালে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? মনে কর কি পি অরবিটাল সর্বোচ্চ 6টা থাকলে ডি অরবিটাল সর্বোচ্চ কয়টা থাকে? 10টা। এফ অরবিটাল কয়টা থাকে? 14টা। এস অরবিটাল সর্বোচ্চ কয়টা থাকে? 2টা। এখন অর্ধপূর্ণ মানে কি? এই যে এস এর 1, পি কি 3, ডি কত 5, এফ কত 14, এটা কি অর্ধপূর্ণ? সরি, এটা কি 7 হবে। এটা কি হবে? 7 হবে। অর্ধপূর্ণ যেহেতু বলছে, অর্ধপূর্ণ, এটা কি হবে? অর্ধপূর্ণ। অর্ধপূর্ণ মানে কি? এই অরবিটালের অর্ধেক যদি থাকে সেটা কি স্থিতিশীল, সেটা কি স্থিতিশীল। ঠিক আছে? তোরা কি পড়ছিস না? জেনারেলে যারা পড়ছিস বা ভোকেশনাল যারা পড়ছিস তারা তো অবশ্যই পড়ছিস ক্রোমিয়াম আর কপার ইলেকট্রন বিন্যাস করছিস না? ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হয় যে কি 4s1 দেওয়া হয়, 3d কি দেওয়া হয়? 5 দেওয়া হয় না। কারণ কি 3d 4 না দিয়ে ওইখানে কি দিই আমরা? 5 দিই। কারণ কি এখান থেকে একটা কমে ওইখানে দিই, কারণ কি দুটো অর্ধপূর্ণ করি। সেম ভাবে আমরা যখন কপারেটটা করি 3d 10 দেই, 4s কি দেই? 1 দেই না? এই জিনিসটা তো সকলে পড়ছিস যে কপার এবং ক্রোমিয়াম একটা জিনিসের মধ্যে এই দুটো হচ্ছে কি ব্যতিক্রম, এই দুটো হচ্ছে কি ব্যতিক্রম। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি সকলে ক্লিয়ার হয়েছিস? দেখ, তার পরেরটা নাম্বার বলি। 25 নাম্বারটা কি? 25 নাম্বারটা কি? কোন কোন সেলে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে? 25 নাম্বারটার আনসার বল। 25 নাম্বারটার আনসার বল। 25 নাম্বার। ওয়েট কর, একটু ওয়েট কর, ঠিক হয়ে যাবে। প্রবলেম দেখা দিতেছে আজকে ব্যাপক। হ্যাঁ, দেখ তো এখন ঠিক আছে কিনা। হ্যাঁ, আবার ঠিক হয়ে গেছে। দেখ, এখন আবার ঠিক হয়েছে। মাঝে মাঝে একটু প্রবলেম দেখা দিতেছে। ঠিক হয়ে গেছে, দেখ। হ্যাঁ, অনেকে গো আনসার দিছিস, অনেকে গো আনসার দিছিস। নেট যে কেন সমস্যা করে এটা তো আমিও জানি না রে। নেট তো আর ইচ্ছা করে তার সমস্যা করি না। কখন সমস্যা হয়ে যায় কিছু তো বুঝতেছি না। দেখ, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দেখ, এটা আনসার কি? কোন সেলে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকে? তৃতীয় শক্তি স্তরে। এটা আনসার কি হবে? তৃতীয়। কারণ কি 2n², 2n সর্বোচ্চ কোন কক্ষপথে বা প্রধান সেলে বা অরবিটে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? সেটা সূত্র কি? 2n²। সর্বোচ্চ কি? 2n²। আর যদি বলে যে প্রধান শক্তি স্তরে অরবিটাল, প্রধান শক্তি স্তরে যদি বলে অরবিটাল কয়টা থাকতে পারে সর্বোচ্চ, তাহলে কি n²। সর্বোচ্চ কয়টা কি? n²। এটা সূত্র একটা। এখন যদি বলে উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? দেখ, এটা নিয়ে লিখে দিতেছি তোদের, এটা ভুল হইতে পারে তোদের। কি প্রধান শক্তি স্তরে কি? প্রধান শক্তি স্তরে, প্রধান কি শক্তি স্তরে,
প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কি সর্বোচ্চ কি সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কি 2l² সূত্র। আর যদি বলে যে অরবিটাল অরবিটাল তাহলে সেক্ষেত্রে কি n²। আর যদি বলে উপশক্তি স্তরে কি বলে উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কি বললাম সর্বোচ্চ বানান ভুল হলে বুঝে নিস সর্বোচ্চ কি ইলেকট্রন সংখ্যা কি হবে সর্বোচ্চ 2 × 2l প্লাস কি 1 2 × কি 12 প্লাস 1। আর যদি বলি যে অরবিটাল সংখ্যা কি বললাম অরবিটাল সংখ্যা তাহলে কি হবে এখানে উত্তর হবে কি 2l প্লাস 1 কি হবে 2l প্লাস 1। সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে উপশক্তি স্তরে 2 × 12 প্লাস 1। আর এটা আর শক্তি নির্ণয়ের সূত্র কি শক্তি নির্ণয়ের সূত্র কোনটা শক্তি নির্ণয়ের সূত্র হলো n+l কি n+l। তাহলে আমাদের এই কয়টা জিনিস টপিক আছে এই জিনিসটার মধ্যে এটা আছে প্রধান শক্তির সর্বোচ্চ কয়টা ইলেকট্রন 2n², অরবিটাল n², উপশক্তির সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2 × 12 প্লাস 1 আর অরবিটাল সংখ্যা কত 12 প্লাস 1। শক্তি নির্ণয়ের সূত্র কয়টা n+l। ঠিক আছে এই জিনিসটা সকলে ক্লিয়ার হইছিস। আমি ক্লাস করলে এত সমস্যা হয় কেন এটা তা আমি নিজেও বুঝতেছি না রে কি হইলো বলতো আমি ক্লাস নিলে খালি প্রবলেম দেখা দিতেছে। স্ক্যান্ডিয়ামের সর্বশেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কত স্ক্যান্ডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত। আরেকটা একটা জিনিস মাথায় রাখবে এইসব প্রশ্নের ক্ষেত্রে দেখ ইলেকট্রন যখন ত্যাগ হয় ইলেকট্রন যখন ঢুকে তখন কোনটা ক্ষেত্রে হয় যে কম যেটা শক্তির মান কম সেখানে আগে ঢুকে প্রবেশ করে ঠিক আছে। বার যখন ত্যাগ হয় ইলেকট্রন যখন ত্যাগ হয় তখন কোন জায়গা থেকে ত্যাগ হয় সর্বশেষ শক্তি স্তর থেকে। কোন জায়গাতে ত্যাগ হয় সর্বশেষ শক্তি স্তর থেকে। আর যখন প্রবেশ করে যার শক্তির মান কম সেখানে প্রবেশ করে। যখন মনে করো যে লিখি না আমরা 4s2 3d ধর ইয়ারটা আমি যদি বলি কি ধর বললাম হচ্ছে জিঙ্ক বললাম জিঙ্কের বললাম কি জিঙ্ক 2+ বললাম আমি কি বললাম জিঙ্ক 2+। এখন কি আমরা সর্বশেষ কোনটার মধ্যে ইলেকট্রন দেই 3d মধ্যে আমরা দেই না 4s তো আগে দেই তারপর 3d দিন। এখন কি আমরা ত্যাগ কি 3d তে করব না ত্যাগ করব কি 4s তে। কারণ কি সর্বশেষ শক্তি স্তর কোনটা 4 নাম্বার কক্ষপথ না। তাহলে ইলেকট্রন ত্যাগ হয় মাথায় রাখবি ধর একটা ইলেকট্রন এখানে আছে কি আছে ইলেকট্রন আছে এইখানে ইলেকট্রন আছে এইখানে ইলেকট্রন এখানে আছে এখান থেকে ত্যাগ না এখানে আছে এখানে ত্যাগ না হয়ে এখানে কি ত্যাগ করতে পারবে আগে তো বাইরের শক্তি স্তরে ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করার সময় বাইরের শক্তি স্তর থেকে হবে। আর যদি বলা হয় যে কি ইলেকট্রন প্রবেশ করে কোনটায় তাহলে কি যার শক্তির মান কম সেটা আগে প্রবেশ করে যার শক্তির মান বেশি সেটা কি পরে প্রবেশ করে। আর যদি দুইটা মান সমান হয় যার n এর মান কম সেখানে প্রবেশ করবে আগে। ঠিক আছে এই জিনিসটা যাতে ক্লিয়ার থাকিস। শ্রদ্ধেয় বড় ভাই নাজমুল ভাই মজা করতেছে। হ্যাঁ তাহলে আনসার কি হবে সর্বশেষ শক্তি স্তরে কি ইলেকট্রন সংখ্যা কত। তাহলে এটা দেখ ইলেকট্রন বিন্যাস করি এটা কি করি ইলেকট্রন বিন্যাস করি দেখ ইলেকট্রন বিন্যাস করে স্ক্যান্ডিয়াম কি স্ক্যান্ডিয়াম Sc স্ক্যান্ডিয়াম কত নাম্বার 21 নাম্বার। তাহলে কি 1s2 2s2 2p6 3s2 3p কি 6 4s2 3d কত 1 3d কত 1। সর্বশেষ শক্তি স্তরে কি বলতে সর্বশেষ স্তরে স্ক্যান্ডিয়াম 21 তাহলে কত হচ্ছে 10 18 19 20 21 হ্যাঁ ঠিক আছে। সর্বশেষ শক্তি স্তরে কি হয়েছে ইলেকট্রন সংখ্যা কত
তাহলে আনসার কি হবে? আনসার হবে কি? আনসার হবে 2। আনসার হবে কি 2? এটা আনসার হবে কি 2? এটা আনসার দিতে ভুল করছে, এখানে হবে 2। দেখ অষ্টক তত্ত্বের প্রবর্তক কে? অষ্টক তত্ত্বের প্রবর্তক কে? এটা তো বলেছিলাম জন নিউল্যান্ড না? এটা আনসার কি হবে? অষ্টক তত্ত্বের প্রবর্তক কে? এটা তো এক কথায় বলা যায়, এটা কি অষ্টক তত্ত্বের প্রবর্তক কে? আনসার হবে কি? আনসার হবে কি? আনসার হবে কি? জন নিউল্যান্ড। আনসার কি হবে? জন নিউল্যান্ড। আনসার কি হবে? জন নিউল্যান্ড। নিচের কোনটির যোজনী 2? নিচের কোনটির যোজনী 2? নিচের কোনটির যোজনী 2? দেখ এটা আনসার বলতো। নিচের কোনটির যোজনী 2? না, 3 আগে হবে বলছে না, সর্বশেষ শক্তি স্তর। তার সর্বশেষ স্তর কোনটা? সর্বশেষ স্তর তো 4 নাম্বার শক্তি স্তরে। এই জিনিসটা যাতে ক্লিয়ার করলাম, যাতে সর্বশেষ শক্তি স্তর 4 হবে, ঠিক আছে? আর যদি বলতো যে তৃতীয় শক্তি স্তর, এখানে আমার প্রশ্ন বলেছে সর্বশেষ, সর্বশেষ কোনটা? সর্বশেষ কক্ষপথ কোনটা? সেটা তো সর্বশেষ শক্তি স্তর। 4 নাম্বার কক্ষপথ কি সর্বশেষ না? তারা সর্বশেষ কয়টা আছে? 2টা আছে, শেষ। সি হবে। হ্যাঁ, অনেকে সি অনেকে বি। দেখ কোনটি যোজনী 2? কোনটি যোজনী 2? বলছে সোডিয়াম। সোডিয়াম আমি বলছিলাম কি শর্টকাট কি শিখাই দিছিলাম? শর্টকাট কি শিখাই দিছিলাম? হিলিয়াম, নিয়ন, আর্গন। হিলিয়াম, নিয়ন, আর্গন। এটা কি 2 নাম্বার, এটা 10 নাম্বার, এটা কয় নাম্বার? 18 নাম্বার। এটা 2, 10, 18। এখন যে যেটাই বলুক। দেখ বলছে সোডিয়াম। সোডিয়াম দেখতে এই তিনটার মধ্যে কোনটার কাছে? সোডিয়াম এই তিনটার মধ্যে কোনটার কাছে? এই যে নিয়নের কাছে না? নিয়নের কাছে হইলে কত কত কাছে? ব্যবধান কত? সোডিয়াম হচ্ছে 11 নাম্বার। সোডিয়াম হচ্ছে কত নাম্বার? 11 নাম্বার। 11 নাম্বার যদি হয় তাহলে ব্যবধান কত? 1 নাম্বার। তাহলে সোডিয়ামের যোজনী কত? তাহলে সোডিয়ামের যোজনী 1, ব্যবধান 1, যোজনীয় 1, ব্যবধান 1, যোজনীয় 1। দেখ তারপর হচ্ছে কি ফ্লোরিন। ফ্লোরিন দেখ 2, 10, 18 এই তিনটার মধ্যে কোনটার কাছে? 2, 10, 18 কোনটার কাছে? নিয়নের কাছে না? 2, 10, 18। ফ্লোরিন কয় নাম্বার? 9 নাম্বার। এগুলো তো এটাই মনে হয় জানিস না অনেকে। সোডিয়াম 11, ফ্লোরিন 9, ক্যালসিয়াম কত? 20 নাম্বার। পটাশিয়াম কয় নাম্বার? 19 নাম্বার। পটাশিয়াম কয় নাম্বার? 19 নাম্বার। তাহলে কি জিনিসটা বুঝতে পারছিস? তাহলে সোডিয়াম যদি 11 নাম্বার হয় তাহলে কি কোনটার কাছে? 10 এর কাছে, ব্যবধান 1। ফ্লোরিন কয় নাম্বার? 9 নাম্বার। এই 9 নাম্বারটা কোনটার কাছে? হিলিয়ামের কাছে না নিয়নের কাছে না আর্গনের কাছে? নিয়নের কাছে। তাহলে কি নিয়নের কত ব্যবধান? 1 ব্যবধান। তাহলে এটার যোজনীয় কত? 1। এটার যোজনীয় কত? 1। এটার যোজনী কত? 1। তারপর দেখ এটা কি যোজনী, এটা কি যোজনী? 1 যোজনী, 1 যোজনী। এটাও কি যোজনী? এটাও যোজনী। এটাও কি যোজনী। তারপর হচ্ছে কি ক্যালসিয়াম। ক্যালসিয়াম কোনটার কাছে? 18 কাছে না? ক্যালসিয়াম কোনটার কাছে? 18 কাছে। কত ব্যবধান? 18 কাছে কোনটার কত ব্যবধান? 2 ব্যবধান। এই জন্য কি ক্যালসিয়ামের যোজনী কত? ক্যালসিয়ামের যোজনী 2। তারপর হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম 19 নাম্বার কোনটার কাছে? 2, 10, 18 কোনটার কাছে? 18 কাছে না? তাহলে ব্যবধান কত? 1 ব্যবধান। তাহলে যোজনী কত? 1। যোজনী কত? 1। এই যে একটা শর্টকাট, এটা কি আমি দেখে কি বলতে পারি না? এটাকে আমার মুখস্থ করা লাগতেছে? এটাকে মুখস্থ করা লাগতেছে? মুখস্থ করা লাগতেছে না। এইভাবে কত পর্যন্ত নিয়ম মানবে এটা? এইভাবে 21 পর্যন্ত নিয়ম মানবে। 22 থেকে আবার কোন নিয়ম? 22 থেকে আমি কিন্তু পড়াইছি এটা শর্টকাট। 22 থেকে কিন্তু আরেকটা নিয়ম আছে। এই যে কোনটা কার কাছে, কত ব্যবধান, এই নিয়মটা মানবে। কয়টা নিয়ম? 21 পর্যন্ত। 1 থেকে 21 পর্যন্ত পারমাণবিক সংখ্যা, অর্থাৎ কি হাইড্রোজেন থেকে শুরু করে আহ হাইড্রোজেন থেকে শুরু করে কোনটা পর্যন্ত? স্ক্যান্ডিয়াম পর্যন্ত এই নিয়ম মানবে। তারপর হচ্ছে কি টাইটানিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত আবার অন্য নিয়ম। ওটা আমি আশা করি আমার আগে যারা ক্লাস করছে তারা সবাই জানে সেটা। জুজনিটা আমি অনেকবার পড়াইছি, বড় সংখ্যাটা অনেকবার পড়াইছি। তোরা কি ওই ক্লাসটা মিলাই নিস? এখানে এই নিয়মটা আমি দুইটা যদি 2 পদ্ধতি শিখেছি। এক থেকে 21 পর্যন্ত একটা পদ্ধতি শিখেছি, আবার কি 22 থেকে 30 পর্যন্ত আরেকটা পদ্ধতি শিখাইছি। দুইটা পদ্ধতি শিখাইছি। আর ভর সংখ্যা কি এক পদ্ধতিতে 1 থেকে 20 পর্যন্ত কি আমি শিখাইছি। যারা আমাদের এই ক্লাসটা মিস করছিলি ইউটিউবে আছে, ওই ইউটিউবটা থেকে কি দেখে নিস। দেখ তাহলে কি এই জিনিসটা ক্লিয়ার হয়েছিস? তারপরে দেখ, তারপরে কি নিচে কোনটি পারমাণবিক ব্যাসার্ধ সর্বোচ্চ? নিচে কোনটি পারমাণবিক ব্যাসার্ধ সর্বোচ্চ? দেখ চতুর্থ অধ্যায়ে আমরা পড়ছিলাম না যে পর্যায়ভিত্তিক ধর্ম। পর্যায়ভিত্তিক ধর্ম আছে কি কি? আকার, তারপরে কি ইলেকট্রন আসক্তি, তড়িৎ নিরন্তরতা, এগুলা কি আছে। তাহলে কি
এগুলা আছে, এগুলা কি সকলে কি জানিস? আশা করি এই জিনিসটা সকলে কি যোজনী কখনো মাইনাস হয় না, যোজনী কখনো মাইনাস বা পজিটিভ বা কি ভগ্নাংশ হইতে পারে না। জারণ সংখ্যা পজিটিভ নেগেটিভ বা ভগ্নাংশ হইতে পারে, বাট যোজনী কখনো পজিটিভ নেগেটিভ বা ভগ্নাংশ হতে পারে না। নিচে কোনটি পারমাণবিক ব্যাসার্ধ সর্বোচ্চ? এটা কি পর্যায়ভিত্তিক ধর্ম? আজকে আর পাঁচটা বাড়াবো, আজকে আর শুধু কয়টা বাড়াবো? পাঁচটা বাড়াবো। পাঁচটা বাড়ানোর পরে কি তোদেরকে শেষ করে দিব, ঠিক আছে? সব শেষ করে দিব, আর পাঁচটা পরে তোদেরকে ছুটি দিয়ে দিব। আর পাঁচটা বড়, তাহলে কি দেখ নিচে কোনটি পারমাণবিক ব্যাসার্ধ বেশি, আগে চিন্তা করতে হবে। একই পর্যায়ে দেখ চারটা জিনিস আছে এই টপিকটা নিয়ে। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি বললাম? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়? পারমাণবিক আকার হ্রাস পায়। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার প্লাস ধাতব ধর্ম কি হয়? ধাতব ধর্ম আর আকার একই, একই জিনিস। এই দুটো একই জিনিস হয় কি হয়? বাম থেকে ডানে গেলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, উপর থেকে নিচে আসলে যেটা বাম থেকে ডানে গেলে হ্রাস পাবে সেটা উপর থেকে নিচে আসলে কি হবে? বৃদ্ধি পাবে। যেটা বাম থেকে ডানে গেলে হ্রাস পাবে সেটা উপর থেকে নিচে আসলে কি হবে? বৃদ্ধি পাবে, ঠিক আছে? আর যেটা বাম থেকে ডানে গেলে বাড়বে সেটা উপর থেকে নিচে আসলে কি হবে? হ্রাস পাবে। একটা আর একটা উল্টা। আর বাম একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার এবং ধাতব ধর্ম কি হয়? হ্রাস পায়। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম বা আকার কি হয়? হ্রাস পায়। আর তারপরে কি ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, তারপরে কি তড়িৎ ঋণাত্মকতা, এই তিনটা জিনিস কি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়? বাড়ে। একই জিনিস একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়? বাড়তে থাকে। উপর থেকে নিচে আসলে কি হয়? কমে, ঠিক আছে? উপর থেকে নিচে আসলে কমে। কিন্তু ইলেকট্রন আসক্তির মধ্যে দুইটা জায়গায় ব্যতিক্রম। ইলেকট্রন আসক্তি কি ফ্লোরিন আর ক্লোরিনের ক্ষেত্রে, তাহলে উপর ফ্লোরিন আছে উপরে, ক্লোরিন আছে নিচে, তাহলে কি আমি বললাম উপর থেকে নিচে আসলে কি হয়? কমে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে ব্যতিক্রম হবে। ইলেকট্রন আসক্তির বেলায়, ইলেকট্রন আসক্তির বেলায় কি ইলেকট্রন আসক্তির বেলায় দুইটা মৌলের মধ্যে ব্যতিক্রম। ইলেকট্রন আসক্তির বেলা দুইটা জায়গায় ব্যতিক্রম, এটা কি ফ্লোরিন আর ক্লোরিন। ফ্লোরিন আর ক্লোরিন, ফ্লোরিন থেকে বেশি কার বেশি হবে? ক্লোরিনের হবে। ফ্লোরিন থেকে কার বেশি হবে? ক্লোরিন হবে। এটা কি ব্যতিক্রম, এটা কি ব্যতিক্রম। আরেকটা কি আয়নীকরণ শক্তির বেলায় কি আয়নীকরণ, আয়নীকরণ, আয়নীকরণ শক্তির বেলায়, আয়নীকরণ শক্তির বেলায় কি হবে? আয়নীকরণ শক্তির বেলায় গ্রুপ টু, গ্রুপ টু ইজ গ্রেটার দেন গ্রুপ 13, গ্রুপ টু ইজ গ্রেটার দেন গ্রুপ 13। আর একটা কোনটা? গ্রুপ 15 ইজ গ্রেটার দেন গ্রুপ 16, গ্রুপ 16, গ্রুপ 15 ইজ গ্রেটার দেন গ্রুপ 16। তার মানে কি আয়নীকরণ শক্তির বেলায় গ্রুপ 2 ইজ গ্রেটার দেন গ্রুপ 13, আর গ্রুপ 15 ইজ গ্রুপ 16। মানে কি এটা কি বুঝাইতেছি? মানে দেখ মনে কর, মনে কর কি, মনে কর কি, মনে কর ধর ফসফরাস আছে, আরেকটা আছে কি সালফার, আর দেখ ক্লোরিন, আরেকটা ধর অ্যালুমিনিয়াম আছে। চারটা আছে, চারটার মধ্যে বলছে কি আয়নীকরণ শক্তি ক্রমশ সাথে কি বলছে? আয়নীকরণ শক্তি ক্রমশ। তাহলে সেই অনুযায়ী আমার কি হওয়া উচিত? একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি আয়নীকরণ শক্তি বাড়ে, তাহলে কি আমার কি হওয়া উচিত? অ্যালুমিনিয়াম সে কি, অ্যালুমিনিয়াম সে বেশি কি ফসফরাস, ফসফরাস বেশি কি সালফার, সালফার সে বেশি কি ক্লোরিন না? এটা হওয়া উচিত না? বাট এটা হবে না। এটা কি হবে না? এটা কি হবে না? এটা কি হবে? এটা কি হবে না? এটা হবে না। তাহলে হবে কি? তাহলে হবে হচ্ছে দেখ আমি বলছি গ্রুপ টু, দেখ একটু আগে আমি বলছি কি পর্যায়ে আয়নীকরণ শক্তির বেলায় কি গ্রুপ টু ব্যতিক্রম। এই তিনটা জিনিস লিখছি, এই তিনটা জিনিস কি লিখছি? এই তিনটা জিনিস ব্যতিক্রম, ব্যতিক্রম। এই তিনটা জিনিস কি ব্যতিক্রম, এই জিনিস কি ব্যতিক্রম। দেখ এই তিনটা জিনিসের ক্ষেত্রে কি ব্যতিক্রম। তাহলে কি হবে? ইলেকট্রন আসক্তির বেলায় শুধুমাত্র ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে ব্যতিক্রম, আর আয়নীকরণ শক্তির বেলায় গ্রুপ টু, গ্রুপ টু ইজ গ্রেটার দেন গ্রুপ 13 এবং গ্রুপ 15 ইজ গ্রেটার দেন গ্রুপ 16। এটা কিভাবে উদাহরণ দিলাম দেখ, এই যে এখানে উদাহরণ দিলাম কি এটা হওয়া উচিত কিন্তু এটা হবে না। কি কারণ? একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে এটা হওয়া উচিত কিন্তু এটা হবে না। এখানে কি হবে? অ্যালুমিনিয়াম,
এই যে বলছি গ্রুপ, এটা কয় নাম্বার, এটা কয় নাম্বার গ্রুপের, এটা 15 নাম্বার গ্রুপের, আর এটা কয় নাম্বার গ্রুপের, 16 নাম্বার গ্রুপের। তাহলে 15 নাম্বার আর 16 নাম্বার মধ্যে আমি কি বলছি, 15 নাম্বার আর 16 নাম্বার মধ্যে কার বেশি, 15 বেশি না? এই যে এটা মানে কি ডাইন হাত, এই যেভাবে করলে যদি হাত যদি এইভাবে ভাঙ্গিস তাহলে কি হবে, এটা গ্রেটার দেন, আর বাম হাত এভাবে করলে কি স্মলার দেন। এটা কি, এটা কি, এটা গ্রেটার দেন, এটা কি লেস দেন, এটা গ্রেটার দেন, এটা লেস দেন। ডাইন হাত বাম হাত, যাদের এটা উল্টা পাল্টা বাজে এই জিনিসটা। আর যে পাশে ফাঁকটা আছে, যে পাশে ফাঁকটা আছে ওইটাই বড়, যে পাশে এই পাশে, যে পাশে দেখ এই পাশে কি ফাঁক না, তাহলে এই জিনিসটা বড়। ঠিক আছে, এই অনেক ছোট বড় চিহ্নটা কি অনেকে তোরা পারিস না, এই জিনিসটা কি অনেকে পারিস না। দেখ তার মানে কি এখানে আনসার কি হবে, এখানে হবে এইটা হচ্ছে ওই জায়গায়, এখানে সালফার হবে, সালফার থেকে কি আসে ফসফরাস, ফসফরাস থেকে কি হবে ক্লোরিন। বুঝতে পারছিস এই জিনিসটা? এখন প্রশ্ন আসতে পারে না স্যার আপনি কিভাবে বললেন যে গ্রুপ 2 ইজ গ্রেটার দেন গ্রুপ 15, এটা কি ব্যতিক্রম, এটা কি কোনো নিয়ম নাই? এটা নিয়ম আছে, এটা কি একটা বিশ্লেষণ আছে, এটা ব্যাখ্যা আছে। এটা ব্যাখ্যা কি আমরা জানি কি, দেখ ধর একটা জিনিস স্থিতিশীল, একটা যে স্থিতিশীল, স্থিতিশীল অবস্থায় যদি কোনো কিছু থেকে টান দেশ একটা ইলেকট্রন, আয়নীকরণ শক্তি কি, কোন গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু থেকে 1 মল ইলেকট্রন থেকে, কোন গ্যাসীয় বিচ্ছিন্ন 1 মল ইলেকট্রন থেকে যদি 1 মল সরি, কোন গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু থেকে যদি 1টা মল ইলেকট্রন টান দিয়ে সরায় নেস, সেটা কি 1 মল ইলেকট্রন ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি লাগে সেটা হচ্ছে কি আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি মানে কি 1 মল ইলেকট্রন থেকে যদি একটা ইলেকট্রন সরায় নেস, সরাই নিয়ে কি 1 মল ইলেকট্রন ধনাত্মক আয়নে পরিণত করস, সেটা কি আয়নীকরণ শক্তি। এখন সেটা ধাতু হোক আর অধাতু, এটা আমার দেখার বিষয় না। আয়নীকরণ শক্তি বলছে তার মানে কি একটা ইলেকট্রন আমার সরাই নিতেই হবে, ইলেকট্রন আমার সরাই নিতে হবে। এই সরাই নিতে যে শক্তিটা লাগে সেটা হচ্ছে কি আয়নীকরণ শক্তি। এখন প্রশ্ন আসতে পারে না, দেখ স্থিতিশীল একটা যে স্থিতিশীল, স্থিতিশীল আছে, স্থিতিশীল কি ইলেকট্রন দেয় বা ইলেকট্রন গ্রহণ করে? স্থিতিশীল কি, যেমন আর্গন, আর্গন কি ইলেকট্রন দেয়, দেয় না, আবার কি ইলেকট্রন নেয়, ইলেকট্রন নেয় না। এটা কি একটা স্থিতিশীল, স্থিতিশীল জিনিস থেকে কি আমি যখন ইলেকট্রন টান দিব তখন কি শক্তিটা বেশি লাগবে না? এখন চিন্তা কর, দেখ ফসফরাস আর ইয়ার ক্ষেত্রে চিন্তা কর, কি ফসফরাস আর ইয়ার ক্ষেত্রে, সালফারের ক্ষেত্রে ফসফরাস কয় 1s2 2s2 2p 6 3s 2 3p কি 3, এটা তো ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। আর দেখ সালফারে কি 1s2 2s2 2p কি 6 3s2 3p কি 4, এটা কি সালফার ইলেকট্রন বিন্যাস। এখন চিন্তা করতো, দেখতো এই যে পি তে 6টা থাকার কথা আছে কয়টা, 3টা, আর পি তে এখানে 6টা থাকার আছে কয়টা, 4টা। দেখতো ফসফরাসের মধ্যে 3টা যা আছে এই 3টা কি অর্ধপূর্ণ না? থাকার কথা 6টা, অর্ধেক আছে, তার মানে কি অর্ধপূর্ণ না? আর আমরা একটু আগে তো পড়াইলাম সমশক্তি কি সম্পূর্ণ অরবিটালে কি অর্ধপূর্ণ, এবং পূর্ণ অরবিটালে কি স্থিতিশীলতা বেশি। আর যেখানে যেটা বেশি স্থিতিশীল সেখান থেকে যদি আমি ইলেকট্রন টান দেই তাহলে শক্তিটা বেশি লাগবে। এই জন্য কি ফসফরাসের আয়নীকরণ শক্তি সালফারের কি সালফারের চেয়ে বেশি। কিন্তু হওয়ার কথা ছিল কার, বাম থেকে ডানে গেলে কি আয়নীকরণ শক্তি বাড়ে, তার মানে সালফারের বেশি হওয়ার কথা ছিল ফসফরাসের তুলনায়। বাট কি এখানে কার বেশি হবে, ফসফরাসের বেশি হবে। কারণ কি স্থিতিশীল আছে, অর্ধপূর্ণ অবস্থা, এটা কি অর্ধপূর্ণ অবস্থায় আছে না? অর্ধপূর্ণ অবস্থায় কি স্থিতিশীলতা বেশি, এই স্থিতিশীল অবস্থা থেকে যদি আমি একটা ইলেকট্রন টান দিই তাহলে কি শক্তিটা বেশি লাগবে। ঠিক আছে, আমি ক্লাস নিতেছি, আমার বোরিং লাগতেছে না? তোদের কি হয়রান হয়ে গেছিস গা? যুজতা ইলেকট্রন সংখ্যা বের করে শেখান স্যার। যুজতা ইলেকট্রন কোনটা? যুজতা ইলেকট্রন হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে যে কটা ইলেকট্রন থাকে সেটা হচ্ছে কি যুজতা ইলেকট্রন। মনে কর কি ফসফরাস, ফসফরাস যদি বলে ফসফরাসের যুজতা ইলেকট্রন কয়টা? ফসফরাস দেখ প্রথম কক্ষপথে কয়টা থাকে? 2টা থাকে। পরের কক্ষপথে কয়টা থাকে? 8টা থাকে। পরের কক্ষপথে কয়টা থাকে? 8টা থাকে। এখানে কয়টা থাকে? 8টা থাকে। লাস্ট কক্ষপথে 3 নাম্বার কক্ষপথে কয়টা থাকে? 3 নাম্বার কক্ষপথে 5টা থাকে না? 3 নাম্বার কক্ষপথে কয়টা থাকে? 5টা থাকে। এখন কি এই 5টা হচ্ছে, এই 5ই হচ্ছে কি ফসফরাসের ক্ষেত্রে কি যুজতা ইলেকট্রন, এই 5ই হচ্ছে কি যুজতা ইলেকট্রন। এখন যদি বলতে যুজতা, যুজতা যেই কথা, যুজনী একই কথা, তাহলে যুজনী কত হইতো ফসফরাসের? ওই যে ফসফরাস কোনটার কাছে? আর্গনের কাছে না? আর্গনের কাছে, তার ব্যবধান কত? 3 ব্যবধান না? তাহলে যুজনী কত? 3, সাথে আরেকটা কি যুজনী 5। ঠিক আছে, তোরা অনেকে দুষ্টামির মাত্রা ছাড়াই ফেলছিস। তোদের মধ্যে অনেকে দেখলাম এগুলা, দেখ এগুলা ঠিক করতেছি, সমস্যা নাই, এগুলো সব ঠিক করতেছি। তোরা দুষ্টামির মাত্রা লিমিট ক্রস করে ফেলছিস। শোন, সবকিছুর একটা লিমিট থাকে, সবকিছুর একটা লিমিট থাকে। লিমিট ক্রস করে ফেললে কিন্তু জিনিসটা খারাপ দেখায়। ঠিক আছে, লিমিট ক্রস করলে জিনিসটা খারাপ দেখে। তোদের মধ্যে অনেকে কি লিমিট ক্রসটা করে ফেলছিস।
ঠিক আছে, তোদেরকে দেখতেছি পরে। হ্যাঁ, তাহলে কি এই জিনিসটা আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছিস? তাহলে এটা কি আনসারটা কি ক্লিয়ার হয়েছিস? তাহলে 23 নাম্বারটা দেখ, আয়রন পর্যায় সারণী কোন পর্যায়ে অবস্থিত? আয়রন পর্যায় সারণী কোন পর্যায়ে অবস্থিত? তোরা আজকে আমার মন মানসিকতা নষ্ট করে দিতেছিস। তোরা আজকে আমার মন মানসিকতা নষ্ট করে দিতেছিস। তোদের কাছে এইগুলা আশা করি নাই, তোদের কাছে এইগুলা আশা করি নাই। দেখ, পর্যায় আয়রন, আয়রন কয় নাম্বার? আয়রন মানে কি? ওই যে ফেরাম, আয়রন মানে কি? ফেরাম, ফেরাম কয় নাম্বার? 26 নাম্বার না? ফেরাম কয় নাম্বার? 26 নাম্বার। চতুর্থ পর্যায়, পর্যায় কয় নাম্বার? 4 নাম্বার পর্যায়, 4 নাম্বার পর্যায়। ফেরাম কয় নাম্বার পর্যায়? 4 নাম্বার পর্যায়। এটা কয় নাম্বার হবে? 4 নাম্বার পর্যায়। কোন পর্যায়ে অবস্থিত? 4 নাম্বার পর্যায়ে অবস্থিত। এটা কয় নাম্বার পর্যায়ে অবস্থিত? 4 নাম্বার পর্যায়ে। পরে 11 নাম্বার 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির পর্যায় সারণীর অবস্থান কোথায়? 11 নাম্বার কোনটা? 11 নাম্বার পারমাণবিক সংখ্যা কোনটা? সোডিয়াম না? 11 নাম্বার কোনটা? সোডিয়াম। সোডিয়াম দেখতো কয় নাম্বার পর্যায়ে? ওই যে বলছিলাম পর্যায় সারণীর 1 নাম্বার গ্রুপ যেটা, ওটা কি হাইলি না কে রবি শুয়ে ফেলেছে। 2 নাম্বারটা কি বিরিয়ানি মুগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ। 25 এভাবে। 13 নাম্বারটা কি বাংলাদেশের আলমগীর গেল ইন্ডিয়া ট্যুরে নাচতে। বাংলাদেশের আলমগীর গেল ইন্ডিয়ার ট্যুরে নাচতে। 13 নাম্বারটা এভাবে কি 25টা তোরা তাহলে কি 11 নাম্বারটা কি তাহলে হাইলি না, তার আমার না মানে কি সোডিয়াম হাইলি না, তাহলে 1 নাম্বার গ্রুপ। তাহলে কি গ্রুপ 1 পর্যায় 3, উত্তর হবে কি গ্রুপ 1 পর্যায় 3। গ্রুপ 1 পর্যায় 3 পর্যায় কি পারমাণবিক সংখ্যা 1 থেকে 2, পারমাণবিক সংখ্যা 1 থেকে 2 এটা হলো 1 নাম্বার পর্যায়। 3 থেকে 10, 3 থেকে 10 হলো কয় নাম্বার পর্যায়? 2 নাম্বার পর্যায়। 11 থেকে 18 কয় নাম্বার পর্যায়? 3 নাম্বার পর্যায়। 19 থেকে 34 এটা কয় নাম্বার পর্যায়? 4 নাম্বার পর্যায়। এই কয়টার মধ্যে তোর পরীক্ষা আসবে? 1 থেকে 2 পর্যায়ে কয় নাম্বার? নাম্বার পর্যায় 1 নাম্বার পর্যায়। 3 থেকে 10 2 নাম্বার পর্যায়। 11 থেকে 18 কয় নাম্বার পর্যায়? 3 নাম্বার পর্যায়। 19 থেকে 34 কয় নাম্বার পর্যায়? 4 নাম্বার পর্যায়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার। এখন গ্রুপ কিভাবে? ওই যে গ্রুপে আমি ছন্দ তো বললাম। 1 নাম্বার গ্রুপ কি হাইলি না কে রবি শুয়ে ফেলেছে। 2 নাম্বার কি বিরিয়ানি মুগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ। 13 নাম্বার কি বাংলাদেশে আলমগীর গেল ইন্ডিয়া ট্যুরে নাচতে। আর 15 নাম্বার গ্রুপটা কি? 15 নাম্বার হলো নিক্টোজেন। 16 নাম্বারটা কি চালকোজেন। আর 17 নাম্বার কি হ্যালোজেন। ঠিক আছে, এইভাবে মনে রাখবি। তাহলে এটা আনসার হবে কি গ্রুপ 1 পর্যায়ে 3, আনসার হবে বি। এটা আনসার হবে কি বি, এটা আনসার হবে বি। তারপরে কি নিচে কোন মৌলটি ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? দেখি এটা আনসার বল। নিচে কোন মৌলটি ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? এটার আনসার কোন বল? এটার আনসার বল। তোদের জন্য এত কিছু, এই দেখ তোদের যে ফ্রিতে যে এত কিছু আমি তোদের ডেডিকেশন দিতেছি, তোরা এটা মূল্যই দিতে জানিস। তোদের ফ্রিতে ক্লাসগুলো হচ্ছে তো এই জন্য দেখ ফ্রিতে এখন থেকে দেখি ক্লাসগুলো করাবো না দেখিস। এখন তোদের কি জিনিসটা হয়ে গেছে কি জানো? তোদের ফ্রিতে দেওয়া হইতেছে এই জন্য কি তোরা মূল্য দিতে জানিস না। তোরা একটা জিনিস খেয়াল করে দেখিস, যারা পেড করছে অন্য জায়গায়, যারা পেড করছে যারা আছে, পেড করছে যারা আছে অন্য জায়গায়, যারা দেখিস তোদের বন্ধুদের খবর নিয়ে দেখিস অন্য জায়গায় ভর্তি আছে, তাদের পেড করছে যেগুলো আছে আর আমাদের ফ্রিতে আছে, একটু মিলাই নিস। একটু মিলাই নিস, নিজেরা মিলাই নিস। আমরা না বলি, তোরা একটু মিলাই নিস। ঠিক আছে, মিলাই তারপরে বলিস। ঠিক আছে। নিচে কোন মৌলটি ইলেকট্রন শক্তি সবচেয়ে বেশি? দেখ এটা কয় নাম্বার পর্যায়ের? এটা 2 নাম্বার পর্যায়ে। 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 এখন কি ডানে আছে কোনটা? বাম থেকে ডানে গেলে সবচেয়ে ডানে আছে কোনটা? ফ্লোরিন সবচেয়ে ডানে আছে। তাহলে ফ্লোরিন বাম থেকে ডানে গেলে কি আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা তিনটা কি হয়? বাড়ে। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন শক্তি এবং কি আয়নীকরণ শক্তি তিনটা কি বাড়ে। আর উপর থেকে নিচে আসলে তিনটা কি কমে। তাহলে কি এখানে কি উত্তর হবে কি ফ্লোরিন। উত্তর হবে কি ফ্লোরিন। উত্তর হবে কি ফ্লোরিন।
তারপরে দেখ কোন মৌলটির অবস্থান্তর মৌল, কোন মৌলটি কি অবস্থান্তর মৌল কোন বেলা গ্রুপ 3 থেকে গ্রুপ 12 নম্বর পর্যায় পর্যন্ত, গ্রুপ 3 থেকে গ্রুপ 12 নম্বর পর্যায় পর্যন্ত কি অবস্থান্তর মৌল। তার মধ্যে দুইটা ব্যতিক্রম, কয়টা ব্যতিক্রম, দুইটা ব্যতিক্রম, একটা হলো স্ক্যান্ডিয়াম আর একটা হচ্ছে কি জিঙ্ক, একটা স্ক্যান্ডিয়াম আর একটা হচ্ছে কি জিঙ্ক, একটা স্ক্যান্ডিয়াম 21 নাম্বার, জিঙ্ক কত 30 নাম্বার। এই দুইটা ব্যতিক্রম, এই দুইটা কি গ্রুপ 3 থেকে 12 মধ্যে, গ্রুপ 3 এর মধ্যে কি স্ক্যান্ডিয়াম, গ্রুপ 3 এর প্রথম সদস্য কোনটা স্ক্যান্ডিয়াম, আর গ্রুপ 30 এর প্রথম সদস্য কোনটা জিঙ্ক। তার মানে কি গ্রুপ স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক এই দুইটা ব্যতীত আর যে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত আছে এগুলো কি বললো অবস্থান্তর মৌল, এগুলো কি বললো অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলের প্রথম শর্ত কি ডি ব্লক হইতে হবে, কি হইতে হবে ডি ব্লক। ম্যাগনেসিয়াম কি ডি ব্লক, ডি ব্লক মানে কি ডি অরবিটাল যেগুলো আছে, তাহলে কি ডি ব্লক আমি পড়েছিলাম না, এস ব্লক মৌল কয়টি 14টি, পি ব্লক কয়টা 36টি, ডি ব্লক কয়টা 41টি, এফ ব্লক কয়টা 27টা পড়েছিলাম তো এগুলা। তার মানে কি ম্যাগনেসিয়াম হচ্ছে কি এটা কি কোনো ব্লকের মধ্যে পড়ে না, ডি ব্লকের মধ্যে পড়ে না। তাহলে আনসার হবে কি সি, আনসার হবে কি সি, আনসার হবে সি। যারা আনসার সঠিক সকলকে কি থ্যাংক ইউ, যারা আনসার দিছি সকলকে থ্যাংক ইউ। তাহলে আনসার কি হবে সি হবে। দেখ 34 নাম্বারটা, কোনটি ব্যাসার্ধ সবচেয়ে কম, কোনটি ব্যাসার্ধ সবচেয়ে কম, কোনটি ব্যাসার্ধ সবচেয়ে কম, দেখে এটা আনসার বল, কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম, কোনটি ব্যাসার্ধ সবচেয়ে কম। আর দুইটা এমসিকিউ করাবো তোদের, 34 আরেকটা এমসিকিউ করাবো, 35 পর্যন্ত করে তোদের আজকে শেষ করে দিব, ঠিক আছে। তোদের আর দুইটা এমসিকিউ করে কি এগুলো শেষ করে দিব। কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম, বলছিলাম ব্যাসার্ধ যখন আয়ন থাকবে, যখন আয়ন থাকবে ক্যাটায়নের বেলায়, ক্যাটায়নের বেলায় কি ক্যাটায়নের বেলায় কি ক্যাটায়নের বেলায় ক্যাটায়নের বেলায় কি বললাম, ক্যাটায়নের বেলায়, ক্যাটায়নের বেলায় যার চার্জ যত বেশি, যার চার্জ যত বেশি, যার চার্জ যত বেশি তার আকার তত ছোট, তার আকার তত ছোট, তার আকার কি তত ছোট, তার আকার কি তত ছোট। আর অ্যানায়নের বেলায় উল্টাটা, অ্যানায়নের বেলায় ক্যাটায়ন আর অ্যানায়ন কোনটা, ধনাত্মক চার্জযুক্ত আয়নকে কি বলা হয় ক্যাটায়ন, আর ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে কি বলা হয় অ্যানায়ন। ক্যাটায়নের বেলায় যার চার্জ যত বেশি তার আকার কি তত ছোট, আর অ্যানায়নের বেলায় যার চার্জ যত বেশি, যার চার্জ যত বেশি তার আকার কি তত বড়, তার আকার কি তত বড়, উল্টাটা। তার মানে কি এখানে কি আসতেছে সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস, তার মানে কি এখানে প্লাস, এখানে কি আসতেছে প্লাস, এখানে কি 2 প্লাস। তাহলে দেখতো কোনটা বেশি চার্জ, তাহলে এটা কি চার্জ বেশি না, তার মানে কি এটার আকার সবচেয়ে ছোট, এটার আকার কি সবচেয়ে ছোট। এখানে তো মনে মনে জিরো আছে, মনে মনে কি জিরো আছে না, ইলেকট্রন তো জিরো আছে মনে মনে, তার মানে কি এখানে সবচেয়ে চার্জ বেশি কোনটা এইটার। তাহলে এগুলো ক্যাটায়ন, তার ক্যাটায়নের বেলায় যার চার্জ যত বেশি তার আকার যত, তার আকার কি তত ছোট, এটা শর্টকাট নিয়ম। আর অ্যানায়নের বেলায় যার আকার যত বেশি, যার চার্জ যত বেশি তার কি আকার তত বড়। যেমন উদাহরণ দিই তোদের, উদাহরণ না দিলে তোরা পারবি না। দেখ দেখ ফ্লোরিন মাইনাস থাকলো, ক্লোরিন 2 মাইনাস থাকলো, সোডিয়াম প্লাস থাকলো, অ্যালুমিনিয়াম 3 প্লাস থাকলো, আর ম্যাগনেসিয়াম 2 প্লাস থাকলো। এটা একটা ক্রম সাজা, এটা কি সাজা ক্রম সাজা। দেখ এটা ক্রম সাজা, কোনটা ছোট কোনটা বড় এটা কিভাবে বুঝবো, আমি বলছিলাম কি যার ক্যাটায়নের বেলায় যার চার্জ যত বেশি তার আকার তত ছোট। দেখ তাহলে কি এখানে ক্যাটায়ন কি চার্জ কোনটা বেশি 3 প্লাস না, এখানে কি 3 প্লাস সবচেয়ে বেশি না, তার মানে কি অ্যালুমিনিয়াম 3 প্লাস কি অ্যালুমিনিয়াম 3 প্লাস সবচেয়ে ছোট। তার চেয়ে বড় কোনটা, তার চেয়ে বড় কোনটা ম্যাগনেসিয়াম, তার চেয়ে বড় কোনটা ম্যাগনেসিয়াম 2 প্লাস, তার চেয়ে বড় কোনটা ম্যাগনেসিয়াম 2 প্লাস, তার চেয়ে বড় কোনটা সোডিয়াম প্লাস, তার চেয়ে বড় কোনটা সোডিয়াম প্লাস, তার চেয়ে বড় কোনটা, তার চেয়ে বড়। দেখি অ্যানায়নের বেলা বলছিলাম যার চার্জ যত বেশি তার আকারও তত বড়, তার মানে কি এটা 2 মাইনাস, এটা মাইনাস, তার মানে মাইনাস থেকে 2 মাইনাস বড়, তার মানে কি এখানে ফ্লোরিন মাইনাস, ফ্লোরিন মাইনাস। তার চেয়ে বড় কোনটা ক্লোরিন মাইনাস তে বড় কোনটা ক্লোরিন 2 মাইনাস, ক্লোরিন কি 2 মাইনাস, সবচেয়ে বড় ক্লোরিন 2 মাইনাস, সবচেয়ে ছোট কি অ্যালুমিনিয়াম 3 প্লাস। তাহলে কি এই জিনিসটা তানজিল ইনশাআল্লাহ তুই লেগে থাক, ইনশাআল্লাহ সবকিছু প্রবি, তোর কোনো প্রবলেম হইলে বা হইলে আমার ইনবক্সে মেসেজ দিস, ইনশাআল্লাহ তোর সবকিছু প্রবলেম কি সলভ করে দেব ইনশাআল্লাহ। তুই দেখ আমরা
আবার দেখ অনেকে দেখিস আমার ইনবক্সে অনেকে মেসেজ দিছিস, দেখ সবসময় তো ফ্রি থাকি না, যখন ফ্রি থাকি তোদেরকে তখন কি আমি যারা যারা আমার মেসেজ তারা কি আমি কি ইনশাল্লাহ কি ট্রাই করি, কিন্তু এটা ভাবা যাবে না যে স্যার আমার কমেন্টে রিপ্লাই দেয় না বা আমার মেসেজের রিপ্লাই দেয় না, এগুলো হয় না, একটা সময় হয়ে ওঠে না, সবসময় তার ফোন নিয়ে থাকি না, ঠিক আছে? যখন ফোনে তখন যখন ফ্রি থাকি তখন কি আমি চেষ্টা করি সবগুলোর কি আনসার দেওয়ার, ঠিক আছে? তাহলে কি অ্যালুমিনিয়াম 3 প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, সোডিয়াম প্লাস, ফ্লোরিন মাইনাস, ক্লোরিন 2 মাইনাস, তার মানে কি আনসার হবে কি? তাহলে এই জিনিসটা সকলে ক্লিয়ার, বুঝতে পারছিস? সি প্ল্যান হওয়ার পসিবিলিটি আছে, রুল নাম্বার সহ সি প্ল্যান দেওয়ার পসিবিলিটি আছে, অথবা কি করবে জানিস, যে পরীক্ষা রুমের মধ্যে বলবে যে এত রুলের মধ্যে এত রুল তোরা এই রুমের মধ্যে, তখন স্যাররা তাদের উল্টা পাল্টা করে বা বসাবে, এক বেঞ্চে একজন বা দুইজন এভাবে বসাবে, ঠিক আছে? সি প্ল্যান করার পসিবিলিটি 90%, যদি না করে সেক্ষেত্রে কি করবে, যে একটা রুল দিয়ে দিবে, ওই রুলের মধ্যে এতজন থাকবে, এতজনের মধ্যে কি একটা বেঞ্চে দুইজন বা একজন করে বসায় দিবে, ঠিক আছে? এভাবে করবে। তাহলে ক্লিয়ার, তাহলে বুঝাইতে পারছি? তাহলে কি এটা আনসার 34 নাম্বার, তাহলে কি আপাতত তাহলে কি আমরা মুদ্রা ধাতু পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত, মুদ্রা ধাতু পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত, মুদ্রা ধাতু কি পর্যায় সারণী কি 12 নম্বর গ্রুপে বসে, কি কোন গ্রুপে? যদি বলতে পর্যায় তাহলে 4 নম্বর পর্যায়, 5 নম্বর পর্যায় এবং 6 নম্বর পর্যায়ের মধ্যে, তিনটার মধ্যে আছে। আর যদি বলতে গ্রুপ, গ্রুপ কয় নাম্বার? 12 নম্বর গ্রুপ, ওই যে 12 নম্বর মধ্যে পড়ছিলাম, 12 না সরি 11 নম্বর, কয় নাম্বার? 11 নম্বর, ওই যে কি কপার সিলভার গোল্ড, কপার সিলভার গোল্ড, কপার সিলভার গোল্ড মানে কি কপার সিলভার গোল্ড, কপার সিলভার কি গোল্ড, কপার সিলভার গোল্ড, এই তিনটা হচ্ছে কি মুদ্রা ধাতু, এই তিনটা হচ্ছে কি মুদ্রা ধাতু, কপার সিলভার। কপার মানে কি, অনেকে কপার মানে তামা, এটি জানা। সিলভার মানে তো জানিস সিলভারের দস্তা যেটা, আর গোল্ড তো সবাই জানিস মেয়েদের একটা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অলঙ্কারের মধ্যে কোনটা? গোল্ড। গোল্ড পাইলে কি মেয়েরা অনেকে খুশি হয়ে যায়, ঠিক না? মেয়েরা না ছেলেরা খুশি হয়, কারণ কি গোল্ডের দাম তো এখন অনেক, যার কাছে গোল্ড আছে সে কি মনে করে নিজের কি একটু বড় লুকস টাইপের ভাবে, ঠিক আছে না? এরকম তো ভাবে। তাহলে কি 11 নাম্বার আনসার কি হবে? 11 নাম্বার আনসার কি হবে? 11 নাম্বার, ঠিক আছে? আনসার কি হবে? 11 নাম্বার হবে। আনসার কি হবে? 11 নাম্বার হবে। আশা করি জিনিসটা সকলে ক্লিয়ার হয়েছিস। তাহলে কি আজকে আমরা এতটুকু পর্যন্তই, তত তো আবার যারা আমাদের পেড কোর্স আছে তত তো আবার ক্লাস লাইভ ক্লাসে কি আজকে পরীক্ষা হবে একটা, যে আজকে কি একদম এমন ভাবে পরীক্ষাটা দিবি, আর এমন ভাবে প্রশ্ন কোয়ালিটি করা হয়েছে, এমন ভাবে ব্যাখ্যা দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নে, তারা নিজেরা পরীক্ষা দেওয়ার পরে বুঝবি যে এটা একদম পলিটেকনিক ডিপ্লোমা অ্যাডমিশন যে ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে, সেই রকম ভাবে ভাবে একটা ফিল পাবি যে ওইভাবে কি পরীক্ষাটা হচ্ছে, ঠিক আছে? খাওয়া দাওয়া করে নে এখন, খাওয়া দাওয়া করে নামাজ, নামাজ পড়েছে নামাজটা পড়ে নে, খাওয়া দাওয়া করে কি পরীক্ষা ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা মাথায় প্রিপারেশন কি একদম মেন এক্সামে যেমনি পরীক্ষা দিতি সেম একটা ফিল নিয়ে কি একটা পরীক্ষা দেই, ইনশাল্লাহ তাদের কি ভালো হবে এই আশা করে কি আজকে আমরা আশা করি সকলে ক্লাসটা বুঝতে পারছিস। যারা এখনো পরে আসছিস বা দেরিতে আসছিস তারা কি করবি, ক্লাসটা আবার কি শেষ হওয়ার পরে রেকর্ড আকারে থাকবে, ওইগুলো কি একটু টেনে টেনে দেখিস, দেখবি সবকিছু ক্লিয়ার হয়েছে। আর যারা নোট করছিস তারা কি সাবমিট করিস, আমি প্রত্যেকটা নোটে কিন্তু আমি দেখি, আমাদের গ্রুপ আছে, গ্রুপে কি নোটগুলো সাবমিট করিস, এগুলো ইনশাল্লাহ আমি দেখবো, ঠিক আছে? তাহলে কি তোরা সুস্থ থাক, ভালো থাক, আমার জন্য দোয়া করিস, ইনশাল্লাহ যাতে ভালো কিছু নিয়ে আসতে পারে তোদের কাছে। তারা সুস্থ থাক। সকলকে আসসালামু আলাইকুম।